নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরক খনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের নিবেদন শ্রদ্ধেয় লেখক আকাশদীপ গড়গড়ির কলমে একটি রোমহর্ষক ডিটেকটিভ থ্রিলার গল্প, যার নাম শুষ্ক বরফের মৃত্যু ফাঁদ। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটি কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। গরম কফির কাপটায় চুমুক দিয়ে সেটা নামিয়ে রেখে হাতের মুঠোয় তুলিটা চেপে ধরে ক্যানভাসের দিকে চোখ ফেরালো দুর্জয়। সাদা ক্যানভাস জুড়ে ফুটে আছে কয়েকটা পাকা হাতের টানে আঁকা জল রঙের আঁচড়। চোখ সেই দিকে রেখে একমনে তুলি বোলাতে লাগলো কলকাতা পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্টের বাঘা ডিটেকটিভ দুর্জয় দেবনাথ। ছোট থেকেই আর্টিস্ট হওয়ার খুব শখ ছিল দুর্জয়ের, কিন্তু নিয়তির খেলা এমনই ঘোরালো যে পরিস্থিতির পাকচক্রে রং তুলি ছেড়ে চাকরির প্রয়োজনে সেই হাতেই রিভলভার আর ম্যাগনিফাইং গ্লাস তুলে নিতে হয়েছে ওকে। দুর্জয় যখন সদ্য গ্র্যাজুয়েশনের পড়া শেষ করে একটা আর্ট কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছে, এমন সময় একদিন দিল্লি থেকে ফেরার পথে এক প্লেন দুর্ঘটনায় দুর্জয়ের বাবা দিবাকর দেবনাথ প্রাণ হারান। তিনি কলকাতা পুলিশের নারকোটিক সেলের একজন নামজাদা অফিসার ছিলেন। বাবার হঠাৎ মৃত্যুতে সংসারের হাল সামলাতে আর মায়ের খেয়াল রাখতে অগত্যা দুর্জয় ওর আর্টিস্ট হওয়ার বাসনা ছেড়ে বাবার দেখানো পথে পুলিশ ট্রেনিংয়ে ভর্তি হয়। দিবাকর বাবুর বন্ধু ডেপুটি কমিশনার মিস্টার নীলাদ্রি মিত্রের সুপারিশে ডিটেকটিভ ডিপার্টমেন্টে একটা পাকাপাকি চাকরির ব্যবস্থা করে নিতে দুর্জয়ের খুব একটা অসুবিধে হয়নি। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। একটার পর একটা জটিল কেস সলভ করতে করতে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে অল্প দিনের মধ্যেই বেশ সাড়া ফেলে দেয় দুর্জয়। দুর্জয় দেবনাথ নামটা শুনতে সহজ হলেও বিগত কয়েক বছরে এই নামের সঙ্গে জুড়ে গেছে কলকাতার অপরাধ জগতের বেশ কিছু হাড় হিম করা ইতিবৃত্ত। তার উপস্থিতি মানেই জটিলতার জট কাটার আভাস। সে হয়তো রিভলভার ব্যবহার করত, কিন্তু তার আসল অস্ত্র ছিল তার চোখ, যা ক্যানভাসে রঙের সূক্ষ্ম তারতম্য ধরতে অভ্যস্ত ছিল, আর তার মস্তিষ্ক, যা অপরাধের প্যাটার্নগুলো ধরে ফেলতে পারত নিপুণ দক্ষতায়। এত কম বয়সে জয়েন করে এত তাড়াতাড়ি যে সে নিপুণ দক্ষতায় কঠিন কঠিন কেসগুলো সলভ করবে, এটা দুর্জয়ের নিজেরও কল্পনার বাইরে ছিল। কাজের চাপে সময় করে উঠতে পারত না বলে ছোটবেলার ইচ্ছেটাকে আস্তে আস্তে জলাঞ্জলি দিতে বসেছিল। রং তুলির খেলা পছন্দ ছিল বলে দুর্জয় নিজের চোখ আর কানের সাথে সাথে মাথার ব্যবহারটাও সমানতালে অনুশীলন করতে শিখে নিয়েছিল। ক্রিমিনালদের জটিল জটিল ফাঁদ ফাঁস করতে আর তাদের মনস্তত্ত্ব বুঝে তাদের দোষ স্বীকার করাতে দুর্জয়ের জুড়ি মেলা ভার। সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে ওর জীবনেও ঘটতে থাকে নানান পরিবর্তন। 30 বছর বয়সে সুদর্শন দুর্জয় যখন সোহিনীকে ভালোবেসে বিয়ে করল, তার ঠিক 2 বছরের মাথায় একদিন হার্ট অ্যাটাকে দুর্জয়ের বৃদ্ধা মা সংসারের মায়া ত্যাগ করলেন। মায়ের মৃত্যুর পর সেই অভাবটা উপেক্ষা করার জন্য দুর্জয় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দেয়। কলকাতা জুড়ে তখন এক হাড় হিম করা সিরিয়াল কিলার দাপিয়ে বেড়াচ্ছে। পরাগ ভক্ত নামে 21 বছরের একটা ছেলে তার বাবা, সৎ মা আর সৎ ভাইকে খুন করে গা ঢাকা দিয়েছিল। আর তারপর যখন পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজছে, ঠিক সেই সময় সে একই কায়দায় তার আরও 3 জন আত্মীয়কে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। দুর্জয়দের হোমিসাইড ডিপার্টমেন্টে কেসটা আসে। নিজেকে কাজে ব্যস্ত রাখতে দুর্জয় ওর সমস্ত মনোবল আর বুদ্ধি একত্র করে ইনভেস্টিগেশন শুরু করে দেয়, আর তারপর একটার পর একটা সূত্র ধরে পরাগের কাছে পৌঁছনোর চেষ্টা করতে থাকে। দুর্জয়ের প্রখর বুদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে পরাগও তার হত্যালীলা চালিয়ে যেতে থাকে। দুর্জয়ের জেদ চেপে যায়। আন্দাজ মতো পরবর্তী খুনের আগেই ফাঁদ পেতে হাতে নাতে পরাগকে ধরতে যায় দুর্জয়, কিন্তু ক্ষুরোধার পরাগ ওর চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পরাগ যে এবার সোহিনীকেই ওর পরবর্তী শিকার বানাবে, এটা দুর্জয় স্বপ্নেও কল্পনা করেনি।
ডিউটি থেকে ফিরে ঘরের দরজা খুলে সোহিনীর ক্ষতবিক্ষত রক্তাক্ত ঠান্ডা দেহটা আবিষ্কার করার পর থেকেই দুর্জয় যেন কেমন অদ্ভুত রকম চুপ করে গেল। বেশ কিছুদিন কাজ থেকে ছুটি নিয়েছিল। সেই ভয়ঙ্কর দৃশ্যের স্মৃতি কিছুতেই তার মন থেকে মুছে যাচ্ছিল না। সোহিনীর মৃত্যু তার পেশাদার জীবনের সবথেকে বড় ব্যর্থতা ছিল। সে পরাগকে ধরতে চেয়েছিল, কিন্তু তার বদলে পরাগ তাকেই আঘাত করল তার সবচেয়ে দুর্বল জায়গায়। এই শূন্যতা ঢাকতেই সে কাজে ডুবে যেত। দিনের পর দিন কেসের কাগজ, ফাইল আর খুনের রহস্যের মধ্যেই সে যেন নিজের দুঃখটাকে ভুলতে চাইত, কিন্তু ভেতরে ভেতরে এই ক্ষতটা গভীর হচ্ছিল। অবসর সময়ে আঁকা আঁকির চেষ্টা করত, কিন্তু খালি ক্যানভাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই আর কিছুতেই আঁকাতে মন বসাতে পারত নাও। মায়ের মৃত্যুর পরপরই সোহিনীর মার্ডারটা দুর্জয়কে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বেশ কিছুদিন এরকম চলার পর দুর্জয়ের এক গুপ্তচরের মাধ্যমে পরাগের গোপন ডেরার একটা খোঁজ ওর হাতে আসে। ক্রোধে আর প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা দুর্জয় ওর কেরিয়ারে সবথেকে বড় সিদ্ধান্তটা নিতেও দুবার ভাবল না। ডিপার্টমেন্টকে কোনো রকম ক্লু না দিয়ে সে গোপনে একা অপারেশন চালায়, আর দুর্জয়ের সার্ভিস রিভলভারের বুলেটে এনকাউন্টারে পরাগের ভবলীলা সাঙ্গ হয়। কিন্তু এখানেই বাঁধে একটা ছোট্ট গণ্ডগোল। পরাগ গভর্নমেন্টের এক নামজাদা মন্ত্রীর দূর সম্পর্কের ভাগ্নে ছিল। বলা যায় খানিক তার দৌলতেই পরাগ এতদিন নির্বিচারে তার এই খুনোখুনি খেলা চালিয়ে যাওয়ার সাহস পেয়েছিল। পরাগের এনকাউন্টারের পর দুর্জয়ের বিরুদ্ধে এনকোয়ারি শুরু হয়। এত সেন্সিটিভ কেসটা সলভ করতেও যে ডিপার্টমেন্টকে না জানিয়ে একা দায়িত্ব নিয়ে মিডিয়া আর রাজনীতির সাম্রাজ্য তোলপাড় করে দিয়েছে, তার জন্য দুর্জয়কে কিছু মাসের জন্য সাসপেন্ড করতে বাধ্য হন নীলাদ্রিবাবু। বাড়িতে বসে থাকতে থাকতে এখন বেশিরভাগ সময়টা ক্যানভাসের সামনে বসেই কাটায় দুর্জয়। অনেকদিন ধরেই সোহিনীর একটা পোর্ট্রেট আঁকার চেষ্টা করছিল, কিন্তু এতদিন কাজের মধ্যে ব্যস্ত থাকার পর হঠাৎ এই অফুরন্ত অবসর যেন দুর্জয়কে দিন দিন আরও একাকিত্বের দিকে ঠেলে দিতে থাকে। মগজের পুষ্টি না হওয়া পর্যন্ত ও কোনো দিকে মন বসাতে পারে না। মূর্তির মতো সারাদিন কফি খেয়ে ক্যানভাসের সামনে এমন হাঁ করে বসে থাকা যায়? ভেতরের শূন্যতাটা যদি রং দিয়ে ক্যানভাসের পর্দায় ফুটিয়ে তুলতে পারত, তাহলে হয়তো মনের ভেতরে চাপা কষ্টটা একটু হলেও লাঘব করা যেত। দুর্জয়ের ফোনটা হঠাৎ বেজে উঠতেই চিন্তার জট ছিঁড়ে গেল ওর। তুলিটা নামিয়ে রেখে ফোনটা ধরে বলল, গুড আফটারনুন স্যার। ওপাশ থেকে নীলাদ্রিবাবু বলে উঠলেন, কেমন আছো দুর্জয়? আছি স্যার, একলা মানুষ। যতদিন না এনকোয়ারি শেষ হচ্ছে কাজে জয়েন করতে পারবো না। ওই ঘরে বসে থেকে একেবারে শরীরে জং পড়ে যাচ্ছে। আপনি তো জানেনই সব। আসলে স্যার, সাসপেনশনটা যেন এক ধরনের নির্বাসন। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে মস্তিষ্কটা নতুন কোনো ধাঁধার অপেক্ষায় ছটফট করছে। তো ওই নীরবতা আমার জন্য শাস্তি, আর এই ফাঁকা ক্যানভাসটা যেন সেই শাস্তিরই প্রতীক। নীলাদ্রিবাবু অল্প হেসে বললেন, তোমার মতো তুখোড় অফিসারকে সাসপেন্ড করে এমনিতেই গিল্টি ভুগছি, উপর দিয়ে দিবাকরের কাছে কি করে যে মুখ দেখাবো তা জানি না। না না স্যার, এরকম বলবেন না। আপনি যা করেছেন সেটা একদম ঠিক করেছেন। আমি শুধু বলেছিলাম মাথা খাটানোর কেস ছাড়া এর আগে তো কখনো এতটা সময় বসে কাটায়নি, সেটাই একটু খটকাচ্ছে। বলে একটা হালকা হাসি হাসে দুর্জয়। নীলাদ্রিবাবু বলে ওঠেন, তাহলে তো তোমার জং ছাড়ানোর ব্যবস্থা হয়ে গেছে ধরে নাও। যে কথাটা বলার জন্য তোমাকে ফোন করা, হোমিসাইড ডিপার্টমেন্টের হাতে একটা নতুন কেস এসেছে। বেলেঘাটার একটা বাড়িতে এক ভদ্রমহিলার ঝুলন্ত ডেড বডি পাওয়া গেছে। ব্যাপারটা বেশ জটিল। আত্মহত্যা না হয়ে খুন হওয়ার আশঙ্কার দিকেই কয়েকটা প্রমাণ এবং যথেষ্ট ইঙ্গিত দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, ভদ্রমহিলার সাথে সরকারের উপর মহলের একটা স্ট্রং কানেকশন আছে। সুতরাং স্বভাবতই চাপটা আমাদের ঘাড়ে এসে পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কেসটা আমাদের ক্লোজ করতে হবে। হাই প্রোফাইল কেস তো, সামনে আবার ইলেকশন। এখন মুশকিলটা হলো, তুমি আপাতত সাসপেন্ডেড, তাই অফিসিয়ালি আমি তোমাকে কেসটা সলভ করার পারমিশন দিতে পারবো না যতক্ষণ না এনকোয়ারি কমিটি তোমাকে পরাগ ভক্তর এনকাউন্টারের কেসটা থেকে ক্লিনচিট দিচ্ছে। আর তাছাড়া কেসটা যাতে এখনই মিডিয়ার হাতে ডিসক্লোজ না হয় সেটাও মাথায় রাখতে হবে।
একমাত্র তোমার বুদ্ধিমত্তা আর সাহসের উপরই আমার ভরসা আছে দুর্জয়। এই কেসটা কিন্তু তোমার কাছে একটা ভীষণ বড় সুযোগ। মিডিয়ার দৃষ্টির বাইরে থেকে তুমি যদি এর জটিলতা ভেদ করতে পারো, তবে তোমার কেরিয়ারের জন্য সেটা হবে বেস্ট অ্যালিবাই। ভদ্রমহিলা পারমিতা চাকলাদার সরকারের একজন উচ্চপদস্থ প্রতিনিধির প্রাক্তন স্ত্রী। সুতরাং সরকারের চাপ আছে, তাই কোনো ভুল পদক্ষেপ করা চলবে না। তোমাকে একদম আন্ডারকভারের মতো কাজ করতে হবে, কেউ যেন না জানে যে তুমি এই কেসের সঙ্গে যুক্ত। আমি চাই তুমি দ্রুত এবং চুপিসারে এর সমাধান করো। দুর্জয় চোখ বুঝে কিছুক্ষণ মনে মনে কিছু চিন্তা করল, তারপর বলল, বুঝেছি স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ব্যাপারটা দেখছি। আমার উপর ভরসা রাখুন। সাসপেন্ডেড হওয়ার ফলে বরং আমার সুবিধা হবে, ছায়া হয়ে কাজ করতে সুবিধা হবে। তবে একটা কথা স্যার, এনকোয়ারি চলাকালীন আমার গতিবিধি যদি হঠাৎ পাল্টে যায়, তবে যেন ডিপার্টমেন্ট থেকে কোনো বাধা না আসে। তুমি সব রকম সহযোগিতা পাবে। শুধুমাত্র তমসাকেই আমি তোমার সহকারী হিসেবে রাখছি। ও নতুন, কিন্তু কাজের প্রতি খুব মনোযোগী এবং বিশ্বস্ত। মনে রাখবে, এই কেসটা শুধুমাত্র একটা খুন নয়, এটা রাজনৈতিক ময়দানের চাপানুতরের খেলা। আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, সাবধানে থেকো এবং প্রতি মুহূর্তের খোঁজ আমাকে ফোন বা মেসেজে জানিও। আপনি চিন্তা করবেন না স্যার, রাজনীতির খেলার নিয়ম আমার জানা আছে। আমি কাজটা শুরু করছি। তমসাকে বলে দিন, ঘটনাস্থলে যেন সব প্রমাণের তালিকা তৈরি থাকে, কোনো কিছু যেন নষ্ট না হয়। যাক, নিশ্চিন্ত হলাম দুর্জয়। শুধু খেয়াল রেখো, তুমি যে আন্ডার কভার হয়ে পারমিতা চাকলাদারের কেসটা হ্যান্ডেল করছো, এটা যেন বিশ্বস্ত কয়েকজন ছাড়া আর কারোর কানে না পৌঁছয়। আমি ঘটনাস্থলে তমসাকে সাদা পোশাকে পাঠিয়ে দিয়েছি। ও তোমাকে কেসের সব ডিটেলস জানিয়ে দেবে। লোকেশনটা তোমায় আমি সেন্ড করে দিচ্ছি। অল দ্য বেস্ট দুর্জয়, কিপ মি আপডেটেড। নীলাদ্রিবাবুর ফোনটা নামিয়ে রেখে ক্যানভাসটার আঁচড়গুলোর দিকে তাকিয়ে চুপচাপ কফিটা শেষ করল দুর্জয়। নতুন একটা রহস্যের হাতছানি তার পুরনো ডিটেকটিভ সত্তাকে আবার সজাগ করে তুলল। নীলাদ্রিবাবুর প্রস্তাব শুনে দুর্জয়ের চেহারায় একটা চাপা উত্তেজনা দেখা গেল। পরাগের কেসের পর যে মানসিক স্থবিরতা এসেছিল, এই হাই প্রোফাইল রহস্য সেটা কাটাতে সাহায্য করবে। সে কফি কাপটা টেবিলের এক কোণে রাখল। সাসপেনশনের কারণে সে অফিসিয়াল পরিচয় ব্যবহার করতে পারবে না, এই শর্তটা তাকে আরও সতর্ক করে তুলল। গোপনীয়তা বজায় রেখে কাজ করাটা জরুরি। তারপর দেওয়াল আলমারি খুলে সার্ভিস রিভলভারটা কোমরে গুঁজে নিল। একটা শার্ট, জিন্স আর চোখে সানগ্লাস লাগিয়ে দরজায় তালা দিতে দিতে দুর্জয় দেখল নীলাদ্রিবাবু বেলেঘাটার পারমিতা চাকলাদারের বাড়ির ঠিকানাটা ওর মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন। রাস্তায় নেমে দুপাশে ট্রাফিক সিগন্যাল দেখে সাবধানে মেন রোডটা পার করে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগল দুর্জয়। বেলেঘাটার বাড়িটার সামনে পৌঁছতেই গেটের বাইরে দুর্জয়ের সঙ্গে দেখা হয়ে গেল তমসার। বেশ কিছু মাস হলো হোমিসাইড ডিপার্টমেন্টে নতুন জয়েন করার পর থেকেই দুঁদে ডিটেকটিভ দুর্জয় দেবনাথের নাম শুনে আসছে ও। এমনকি সম্প্রতি পরাগ ভক্তর মতো একটা জঘন্য ক্রিমিনালকে এনকাউন্টারে মারার পর মিডিয়াতে যে জলঘোলা হতে শুরু করেছে, আর তার দায় সামলাতে হচ্ছে দুর্জয় দেবনাথকে, এ কথাও তমসার অজানা নেই। অনেকদিন ধরেই এই মানুষটার সাক্ষাৎ পাওয়ার আশায় ছিল। আজ নীলাদ্রি স্যারের জন্যেই এই মানুষটার সাথে অপ্রত্যাশিতভাবে দেখা হওয়ার সুযোগটা পেয়ে মনে মনে ভীষণ কৃতজ্ঞ বোধ করছিল তমসা। তমসার মুখ দেখে বোঝা গেল সে রীতিমতো আগ্রহী। একজন অভিজ্ঞ অফিসারের সান্নিধ্যে কাজ করার সুযোগ সে হাতছাড়া করতে চায় না। দুর্জয় লক্ষ্য করল তমসা অত্যন্ত সজাগ এবং তার চোখে রয়েছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা। সে কাজে লাগানোর মতো একজন সহকারী হতে পারে। দুর্জয় কোনো ব্যক্তিগত আলাপচারিতায় না গিয়ে সরাসরি কেসের দিকে মনোনিবেশ করল। তমসা মুখে একটা হাসি এনে হাত কচলাতে কচলাতে বলল, আমি ইনভেস্টিগেশন করে সেরকম খবরই পেয়েছি। ভদ্রমহিলার আর কোনো অ্যাটাচমেন্ট না থাকলেও বেশ কিছু ছেলে বন্ধু ছিল, তারা মাঝে মাঝে এসে পার্টি করে যেত। ভদ্রমহিলার এক্স হাজব্যান্ড সংসদের একজন অ্যাক্টিভ মেম্বার, তাই ভদ্রমহিলার টাকা পয়সার খুব একটা অভাব ছিল না। এছাড়া তিনি গভর্নমেন্টের উইমেন ওয়েলফেয়ারের তরফ থেকেও প্রতিনিধিত্ব করতেন। তার কলিগস বা ফ্রেন্ডসরা সবাই এই ঘটনায় খুব শকড। এক্স হাজব্যান্ড সমরেশবাবুর সাথেও আমাদের কথা হয়েছে, তিনিও কিছু জানাতে পারেননি। সবাই বলেছে পারমিতা চাকলাদার হাসি খুশি খোলা মনের মানুষ ছিলেন।
তিনি কেন যে এইভাবে হঠাৎ সুইসাইড করলেন এটা কেউ বলতে পারছে না। ডিপ্রেশন বা অন্য কোনো কারণ থাকলেও সেগুলো আপাতত আমাদের কাছে অজানা। তবে স্যার, প্রাথমিক তদন্তে একটা গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। গতকাল রাতে তার বাড়িতে পার্টির আওয়াজ শোনা গেছে। প্রতিবেশীর দাবি রাত প্রায় 2টো পর্যন্ত হইচই চলেছে। যিনি আত্মহত্যা করবেন তিনি এতটা আনন্দে মগ্ন থাকতে পারেন না। পারমিতা চাকলাদার যদি সত্যিই হাসি খুশি মানুষ হয়ে থাকেন, তবে আত্মহত্যার মোটিভটা দুর্বল হয়ে যায়। এখানে অন্য কোনো চাপ বা হুমকি কাজ করেছে, যা বাইরের লোকে জানে না। হাসি খুশি থাকাটা হয়তো ছিল একটা চতুর আবরণ, এমনটাই ভাবল দুর্জয়। তমসা বলে চলল, তাছাড়া মিসেস চাকলাদারের মৃত্যুর আগে থেকেই নাকি খারাপ হয়ে গেছিল এই বাড়ির উল্টো দিকের কমপ্লেক্সে লাগানো সমস্ত সিসিটিভি। তাই কোনো ফুটেজও পাওয়া যায়নি। প্রতিবেশী এক ভদ্রলোক জানিয়েছেন, মিসেস চাকলাদারের মৃত্যুর আগের দিন তার বাড়িতে এসেছিলেন তার জনা কয়েক বন্ধু। ভেতর থেকে হইচই করার শব্দ ভদ্রলোকের কানে গিয়েছিল। ডিপ্রেশনে থাকলে সাধারণত কেউ এরকম আনন্দ করে সেলিব্রেট করে বলে তো আমার জানা নেই স্যার। মারা যাওয়ার ঘন্টা 3 আগেও তিনি বাইরে বেরিয়ে মোড়ের মাথার দোকানটা থেকে 1 বাক্স সিগারেট কিনেছিলেন। দোকানের ছেলেটার অ্যালিবাই স্ট্রং। বেশ খোশ মেজাজেই নাকি তার সাথে গল্প করেছিলেন মিসেস চাকলাদার। তারপর বাড়ি ফিরে যে ঠিক কি হয়েছিল সে কথা কারোর জানা নেই। সেদিন ওনার মৃত্যুর আগে বা পরে অন্য কাউকে আসতে বা যেতেও দেখেননি পাড়ার লোকেরা। এই যে স্যার, আমাদের ইনভেস্টিগেশনের কিছু ডিটেলস আর ছবি ফাইলে সবটাই আছে। তমসার কথা মন দিয়ে শুনতে শুনতে ঘরের চারপাশটা হেঁটে হেঁটে দেখছিল দুর্জয়। ভদ্রমহিলা বেশ শৌখিন ছিলেন বলতে হবে। ঘরের চারিদিক দামি দামি ওয়াল পেন্টিংস আর কয়েকটা বেশ পুরনো অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো। দুর্জয় দেওয়ালে আঁকা একটি বিমূর্ত চিত্রকলার সামনে ক্ষণিকের জন্য দাঁড়ালো, কিন্তু দ্রুত নিজেকে সরিয়ে দিল। ডিটেকটিভের মনোযোগ এখন মৃতদেহের রহস্যে, শিল্পের সৌন্দর্যে নয়। তমসার হাত থেকে ফাইলটা নিয়ে সেটায় পাতা উল্টে উল্টে চোখ বোলাতে লাগলো দুর্জয়। পারমিতা চাকলাদারের ফ্যামিলি হিস্ট্রি, সাসপেক্টদের ইন্টারোগেশনের নোটসগুলোয় চোখ বোলাতে বোলাতে ডেড বডির কিছু ছবি পাওয়া গেল। সেই ঘরটা দোতলায় স্যার। সেটাই আশ্চর্য, জানেন তো। ঘরটায় কোনো জানালা নেই, একদম ফাঁকা ঘর। এমনকি সেরকম কোনো আসবাবপত্রও নেই যার উপর দাঁড়িয়ে সুইসাইড করবে ভিকটিম। যদি মার্ডার হয়ে থাকে তাহলে খুনি পালালো কোন পথ দিয়ে? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। পেপার দিতে আসে যে ছেলেটি, সে অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে পাড়ার লোকেদের ডেকে আনে, আর তারপর দরজা ভেঙে ওনার প্রতিবেশীরা ডেড বডিটা আবিষ্কার করে আমাদেরকে খোঁজ দেয়। বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। চলুন স্যার, উপরের সেই ঘরটায় যাই। বলে তমসা দুর্জয়কে অনুসরণ করতে বলে সিঁড়িতে জুতোর শব্দ করে ওপরে উঠতে লাগলো। প্রতিটি সিঁড়ির ধাপ যেন আরো বড় সন্দেহের দিকে নিয়ে যাচ্ছিল। ক্যাঁচ শব্দ করে কাঠের দরজাটা খুলে দোতলার উত্তর দিকের ঘরটায় ঢুকে দুর্জয় বুঝতে পারল তমসার বর্ণনা কাঁটায় কাঁটায় সত্যি। ঘরটায় আসবাব বলতে প্রায় কিছুই নেই। সিলিং থেকে ঝুলন্ত ফ্যানটা দেখেই ও বুঝতে পারল এই ফ্যানটা থেকেই ফাঁস দিয়ে মিসেস চাকলাদারকে ঝোলানো হয়েছিল। দুর্জয় লাফ দিয়ে ফ্যানটার তলায় দাঁড়িয়ে উপর নিচ ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর ঝুঁকে নিচু হয়ে মেঝেতে হাত বুলিয়েই ভ্রু দুটো কুঁচকে গেল দুর্জয়ের। মেঝে অসম্ভব ভেজা আর জলের ধারা গড়িয়ে ঘরের কোণার দিকটায় গিয়ে মিশে গেছে। ডেড বডি উদ্ধারের এতক্ষণ পরেও সমস্ত জায়গাটা এমনভাবে ভিজে আছে যেন দেখলে মনে হয় বালতি বালতি জল জায়গাটায় ঢালা হয়েছিল। এই দিকটায় রোদের তেজ একটু কম হওয়ায় এতক্ষণও জায়গাটা পুরোপুরি শোকায়নি। মেঝেতে জল থাকাটা একটি গুরুতর অস্বাভাবিকতা। জল প্রমাণ নষ্ট করার জন্য ঢালা হয়েছে নাকি জলই খুনের পদ্ধতির অংশ? দুর্জয় সিলিংয়ের দিকটা দেখতে দেখতে বলল, সিলিংয়ে তো কোথাও ক্র্যাক নেই। 2-3 দিনে এখানে তেমন বৃষ্টিও হয়নি, তাহলে এখানে এত জল এলো কোত্থেকে তমসা? এই জলটা সাধারণ জল নয়, একটা আষ্টে গন্ধ আছে। মাছের গন্ধ নয়, অন্য কোনো জৈব গন্ধ। তদন্তের জন্য মেঝে থেকে জলের নমুনা পাঠানো হয়েছে কি? তমসা কিছু বুঝতে না পেরে হাঁ করে দুর্জয় মুখের দিকে তাকিয়েছিল। দুর্জয় হাতটা নাকের কাছে এনে কয়েকবার শুঁকে বলল,
আষ্টে গন্ধটা ঘরটার মেঝেতে লেগে আছে। আচ্ছা তমসা, তোমার কি মনে হয় মিসেস চাকলাদার যদি সুইসাইড করে থাকেন তাহলে অত উঁচুতে কিসের উপর দাঁড়িয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়েছিলেন উনি? সিলিংয়ের উচ্চতা প্রায় 10 ফুট। ফ্যানের সঙ্গে ফাঁস লাগাতে গেলে কিন্তু অন্তত 5-6 ফুট উঁচু কোনো প্ল্যাটফর্ম দরকার। সেটা কোথায় গেল? খুনি যদি পালিয়ে গিয়ে থাকে তবে এই প্ল্যাটফর্মটা সে সঙ্গে নিয়ে গেল কিভাবে, তাও বন্ধ দরজা ভেদ করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার, এই ঘরে তো তেমন আর কোনো আসবাবও নেই। এক্স্যাক্টলি। আমি ডেড বডির ফটোগুলো ভালো করে দেখার সময় কিছু জিনিস খেয়াল করলাম। সাধারণত আত্মহত্যা করলে মৃত্যুর সময় কিন্তু ভিকটিম বাঁচার চেষ্টা করে, ফলে তার চোখ স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যাবে, জিভ বেরিয়ে আসবে, লালা মাখা থাকবে, হাতের মুঠোও শক্ত থাকবে, চেহারাও বিভৎস হয়ে যাবে। কিন্তু এখানে মিসেস চাকলাদারের শরীরে কোনো রকম বিকৃতি নেই, যেন তিনি ঘুমোতে ঘুমোতে আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রথমত তাকে খুন করা হয়েছে, শ্বাসরোধ বা বিষক্রিয়া কিছু একটা কাজ করেছে। ফরেন্সিক রিপোর্ট এলেই সেটা নিশ্চিত হবে। আর তার থেকেও ইম্পর্টেন্ট, গলায় ফাঁসির চিহ্ন থাকবে ইংরেজি অক্ষর ভি এর মতো। কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে মিস চাকলাদারের গলায় ফাঁসির চিহ্ন আছে ও এর মতো। যদি কাউকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তার গলায় ফাঁসে এই পার্থক্যটা দেখা যাবে। 0 আকারের ফাঁস এটাই প্রমাণ করে যে দেহ ঝোলানোর আগেই তার মৃত্যু নিশ্চিত হয়েছিল। এই কেসটা এখন বদ্ধ ঘরের খুন হয়ে দাঁড়ালো। খুনি কিভাবে অত উঁচুতে বডি ঝোলালো এবং তারপর পালালো কিভাবে, সেটাই এখন মূল প্রশ্ন। পুলিশের যে ডাক্তার দেখতে এসেছিল সে কিন্তু ভিকটিমের দেহ পরীক্ষা করে বলেছে তার শরীরে কোনো হাড় ভাঙা নেই। তোমার ফাইলেই এটা লেখা আছে। তমসা জলজলে চোখে বলল, বুঝতে পেরেছি স্যার, আত্মহত্যা করলে মানুষ যে সবসময় শ্বাসরোধ হয়ে মারা যাবে এমন নয়। আত্মহত্যা করলে মানুষ যে সবসময় শ্বাসরোধ হয়ে মারা যাবে এমন নয়। ঘাড় ভেঙে মস্তিষ্কে আঘাত লেগেও তার মৃত্যু হতে পারে। কিন্তু এখানে মিসেস চাকলাদারের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তার মানে কি অজ্ঞান করে তারপর তাকে মেরে ফাঁসে ঝুলিয়ে দেওয়ার ব্যাপারটাকে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে? কিন্তু তাও যদি হয় তাহলে খুনি অত উপরে বডিটাকে ঝোলালো কি করে? পালালো কোথা দিয়ে? সব দরজা ভেতর থেকে তো বন্ধ ছিল। ভেরি গুড কোয়েশ্চেন তমসা। আর তাছাড়া তোমার ফাইলে দেখলাম পুলিশের ডাক্তারবাবু হাতের ছাপ পরীক্ষা করে বলেছেন গলায় ফাঁস লাগানো হয়েছিল যে জিনিসটা দিয়ে, সেটা মিস চাকলাদারের বাম হাতের থাম্ব, ইন্ডেক্স আর লিটল ফিঙ্গার ছাড়া আর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তুমি কি জানো মিসেস চাকলাদার লেফটি ছিলেন কিনা? জানি স্যার, ওনার ব্যবহার্য সব জিনিসেই ওনার ডান হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, বাম হাতের নয়। রাইট। আমি নিচের ড্রয়িং রুমের টেবিলে মিসেস চাকলাদারের একটা ছবি দেখেছি। উনি ডান হাতে পেন দিয়ে ডায়েরিতে কিছু লিখছিলেন। সুতরাং এটা বোঝা যাচ্ছে ভিকটিম আর যাই হোক লেফটি ছিলেন না, আর তাই শুধুমাত্র বাম হাতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা মিসেস চাকলাদারের একার পক্ষে সম্ভব নয়। তমসা, আমার মনে হয় খুনি অনেক আগে থেকেই ঘরের ভেতর ঘাপটি মেরে উপযুক্ত সময়ের অপেক্ষা করছিল। তারপর দক্ষতার সঙ্গে কাজ শেষ করে সকাল পর্যন্ত ঘরের ভেতরেই ঘাপটি মেরে বসেছিল। আর তমসা, শুধু হাতের ছাপ নয়, মৃতার গলার ফাঁসের ধরনটা দেখো। ওটা কোনোভাবেই তাড়াহুড়ো করে করা কাজ নয়, বরং যথেষ্ট শীতল মস্তিষ্ক আর শারীরিক শক্তির প্রমাণ পাওয়া যাচ্ছে। আমার বিশ্বাস খুনি ঘরের একটি নির্দিষ্ট স্থানে হয়তো ওই দেওয়ালের আড়ালে অপেক্ষা করছিল। আর খুনি যে এক হাতে কাজ সারেনি, বাম হাতের ছাপগুলি তার প্রমাণ। খুনি ইচ্ছে করেই ওই 3টে আঙুলের ছাপ রেখেছিল, যাতে মনে হয় মৃতার বাম হাত দিয়ে ফাঁস লাগানো হয়েছে। সকালে যখন পাড়ার লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে আসে তখন সেই সুযোগে সে ভিড়ের মধ্যে মিশে পালিয়ে যায়। তমসা ঘরের মেঝেতে উবু হয়ে বসে ফ্লোরটা হাত দিয়ে পরীক্ষা করতে থাকে। ঘরের মেঝেতে যদিও খুব পুরনো কার্পেট পাতা, কিন্তু তমসা চোখ এড়ায়নি যে ঘরের একদম কোণে, যেখানে আসবাবপত্রের ছায়া পড়েছে, সেখানে একটি বিশেষ ধরনের সূক্ষ্ম ধুলোর স্তর নেই। মনে হচ্ছে ভোরবেলা বা তার আগে কোনো ভারী জিনিস সরানোর চিহ্ন সেটি। দুর্জয় নিজের বুটের আওয়াজ থামিয়ে ঘরের চারপাশটায় হেঁটে বেড়ালো। তার দৃষ্টি শুধু দেওয়ালের প্রতিটি রেখায় আর প্রতিটি ছায়ায়। দুর্জয় ঘরের চারপাশটায় বুটের খটখট আওয়াজ করে খানিকক্ষণ হেঁটে বেড়ালো। তারপর দরজার কাছটায় এসে পকেট থেকে একটা সিগারেট বার করে ঠোঁটে গুঁজে দেশলাই দিয়ে ধরাতে যাবে, এমন সময় দরজার ডান পাশের কোণাটায় চোখ পড়তেই থমকে গেল দুর্জয়।
চৌকো সাদা কার্ডের মতো কি একটা যেন সেখানে পড়ে রয়েছে। জায়গাটা একটু আলো কম বলে সেটা হয়তো চট করে কারো নজরে পড়েনি। নিচু হয়ে কার্ডটা কুড়িয়ে নিয়ে সেটা পড়তে পড়তে দুর্জয় চেঁচিয়ে বলল, আই থিঙ্ক ইউ মাস্ট সি দিস তমোসা। এটা একটা স্পা সেন্টারের মেম্বারশিপের কার্ড, নাম বিউটি অ্যান্ড ফিট স্পা সেন্টার। তুমি চেনো লোকেশনটা? একটু লাজুক মুখে তমসা বলল, আমার আর স্পা সেন্টারে যাওয়ার সময় কোথায় স্যার? তবে কলেজে থাকতে ওই এলাকায় আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কফি খেতে যেতাম, ওই স্পা সেন্টারের কাছেই, লাক্সারি ক্যাফেটেরিয়াতে। আমার এক কলিগের কাছে শোনা, স্টিম বাথের জন্য নাকি ওই স্পা সেন্টারটা বেশ ফেমাস। অনেক নামি দামি ক্লায়েন্ট নাকি এখানে স্টিম বাথ নিতে আসে। আসলে এই স্পা সেন্টারগুলি নিছক শরীরের যত্ন নেওয়ার জায়গা নয়। এর ক্লায়েন্ট তালিকা দেখলেই বোঝা যায় এটা শহরের উচ্চবিত্তদের একরকম গোপন সামাজিক আড্ডাখানা। ব্যবসার চুক্তি থেকে শুরু করে অন্য ব্যক্তিগত সম্পর্ক সবই ওখানে তৈরি হয়। মিসেস চাকলাদার যদি সেখানকার সদস্য হন, তবে ধরে নিতে পারি তার সামাজিক বৃত্তও যথেষ্ট উঁচুতে ছিল। আমাদের ব্রেকআপের পর থেকে ওই অঞ্চলে আর সেরকম যাওয়া হয়নি। বলতে বলতেই হঠাৎ একটু চঞ্চল হয়ে ওঠে তমসা। তারপর আঁতিপাতি করে ফাইলটা ঘেঁটে একটা ছবি বার করে দুর্জয়ের দিকে এগিয়ে দিতে দিতে বলে, দেখুন স্যার, আমার এখন খেয়াল হলো, মিস চাকলাদারের যে জিনিসগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে ওনার পার্সে এই সেম কার্ডটা ছিল। কিন্তু মুশকিল হলো, কার্ডে মেম্বার্সদের নাম লেখা নেই, কেবল একটি বিশেষ কোড ও মেম্বারশিপের মেয়াদ লেখা আছে। এই কার্ডগুলি স্থানান্তরিত করা যায় কিনা, অথবা এটি উপহার হিসেবে ব্যবহার করা যায় কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা দরকার। এই কার্ডে নাম না থাকার অর্থ খুনি সহজে তার পরিচয় আড়াল করার সুযোগ পেয়েছে। দুর্জয় ছবিটা ভালো করে দেখতে দেখতে বলল, তমসা, আমার মন বলছে এই কার্ডটা খনি যখন মিসেস চাকলাদারের বডিটা সিলিংয়ে ঝোলাচ্ছিল তখনই অসাবধানে তার পকেট থেকে এটা পড়ে উড়ে গিয়ে দরজার কোণার অন্ধকারে আটকে গেছিল। আততায়ী আর ভিকটিম একে অপরকে চিনত, আর তারা দুজনেই একই স্পা সেন্টারের মেম্বার। তমসা, আমাদের এখনই একবার বিউটি অ্যান্ড ফিটে যেতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখান থেকে যেতে কতটা সময় লাগবে? তমসা হাতঘড়িটা দেখিয়ে মনে মনে একটু ভেবে নিয়ে বলল, স্যার, আমার স্কুটি বাইরেই পার্ক করা আছে। আমরা এখনই রওনা দিলে যদি ট্রাফিক সেরকম না থাকে তাহলে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো আশা করি। এক্সেলেন্ট। বলে দরজাটা খুলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। রাস্তায় ট্রাফিক থাকার কারণে বিউটি অ্যান্ড ফিট স্পা সেন্টারটার সামনে পৌঁছতে সময় লাগলো পাক্কা 1 ঘন্টা 10 মিনিট। সেন্টারটার সামনে তমসা স্কুটিটা স্ট্যান্ড করতেই ওরা বুঝতে পারলো এখানে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। স্পা সেন্টারটাকে ঘিরে জটলা করে দাঁড়িয়ে আছে বেশ কিছু লোক। কেউ কেউ আবার মোবাইল বার করে ভিডিও করছে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকগুলির চোখে ভয় বা উদ্বেগ নয়, বরং কৌতূহল ও উত্তেজনার ভাব স্পষ্ট। ব্যাপারটা বোঝার জন্য ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে দুর্জয় শুনল আজ সকালে এখানে ইকোনমিক্সের প্রফেসর বিক্রম বাগচি খুন হয়েছেন। তাড়াতাড়ি করে গেটে আই কার্ড দেখিয়ে ম্যানেজারের ঘরের দিকে পা বাড়ালো দুর্জয় আর তমসা। ম্যানেজার গোমরা মুখে নিজের কেবিনে বসেছিলেন। দুর্জয় আর তমসার পরিচয় পেয়ে ওদের বসতে বলে রুমালে চোখ মুছে নাক টানতে টানতে বললেন, আমার এখানে যে এরকম বীভৎস খুন হবে, ও বিশ্বাস করুন কোনোদিন স্বপ্নেও ভাবিনি। প্রফেসর স্যার খুব ভালো মানুষ ছিলেন, কোনোদিন কারোর সাথে পাঁচে থাকতেন না। ওনাকে যে কে এমনভাবে, উফ উফ, হরিবল। দুর্জয় টেবিলের ওপর একটা পেপার ওয়েটের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করল, ম্যানেজার বাবু, আপনি এত বড় একটি কেন্দ্রের দায়িত্বে, এখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই আঁটোসাঁটো। খুন হয়ে গেল অথচ অস্ত্র পাওয়া গেল না, খুনিও ভিড়ের মধ্যে পালিয়ে গেল। এ কেমন নিরাপত্তা ব্যবস্থা? আপনারা কি সকালে বাথরুমে কোনো কর্মচারী পাঠাননি যিনি নিয়মিত তদারকি করেন? আমরা তো অন্য একটা কেসের ইনভেস্টিগেশনের ব্যাপারে এসেছিলাম এদিকে। তা আপনি পুলিশে খবর দিয়েছেন? নাক টানতে টানতে ম্যানেজার বললেন, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি তো কেবিনেই ছিলাম। সকাল তখন 9টা হবে। আমাদের রেগুলার কাস্টমাররা মূলত একটু হাই প্রোফাইল থেকে বিলং করে, তো তাই 11টার আগে সেরকম কেউ একটা আসে না।
শুধু কলেজ যাওয়ার থাকলে প্রফেসর স্যার মাঝে মাঝে 9টা নাগাদ এখানে আসেন। আজ সকালে সেরকম কেউ আসাও শুরু করেনি তখনও। আমাদের এখানে জানেন একটা নিয়ম আছে, স্টিম বাথ নেওয়ার আগে সবাই নিজের পোশাক পরিবর্তন করে স্নান ঘরে নিজেদের পছন্দ মতো কিছু না কিছু জিনিস নিয়ে আসতেন। প্রফেসর সাহেব যেমন সাথে করে বই নিয়ে আসতেন, কিছুক্ষণ পড়তেন, তারপর স্নান করতেন। ও হ্যাঁ, আজ সকালে ওনার সাথে 1-2 নিউ কাস্টমার আর মজুমদার বাবুও এসেছিলেন। তমসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কোন মজুমদার? পুরো নাম কি? ম্যানেজার ভদ্রলোক একটু ভয়ে ভয়ে বললেন, পৃথ্বীশ মজুমদার, আমাদের এখানের রেগুলার কাস্টমার। একটা বিদেশি ব্যান্ডে ভায়োলিন বাজায়, দারুণ হাত ভদ্রলোকের, গান পাগল মানুষ। উনিও সাথে করে একটা আইপড নিয়ে আসতেন, গান শুনতেন। প্রফেসর স্যার আর উনি তো একসাথেই ভেতরে ছিলেন, সাথে ওই নিউ কাস্টমার, কি যেন নাম, হ্যাঁ সনৎ পাল। তো 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 হয় কি, আইপডটা রেখে কিছুক্ষণের জন্য বাইরে এসেছিলেন মজুমদারবাবু। ওনার আবার স্মোকিংয়ের একটু ইয়ে আছে। আমাদের এখানটা নন স্মোকিং জোন হওয়ায় উনি বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। দুর্জয় তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, ভেতরে একসঙ্গে 3 জন, আর ঠিক তখনই একজন সিগারেট খাওয়ার নাম করে বাইরে এলেন। ম্যানেজার বাবু, বাথরুমের দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? প্রফেসর বাগচি কি ভেতরে যাওয়ার সময় কোনো শব্দ করেছিলেন বা কোনো অস্বাভাবিকতা আপনার চোখে পড়েছিল? না স্যার, দরজা ভেজানো ছিল শুধু, আর কোনো শব্দ হয়নি। মজুমদারবাবু বাইরে এসে দরজার সামনেই দাঁড়িয়েছিলেন, যাতে আইপডটা নিতে আবার ভেতরে ঢুকতে পারেন। হঠাৎ স্নানঘরের দিক থেকে এক কাস্টমারের চিৎকার শুনে আমাদের এক এমপ্লয়ি সেদিকে ছুটে গিয়ে দেখে বাথটবে রক্তে মাখামাখি হয়ে প্রফেসর স্যার পড়ে রয়েছেন। একটা ধারালো কিছু দিয়ে বুকের বাঁ দিকটা কেউ ফুটো করে দিয়েছে। সেই দেখেই আতঙ্কে চিৎকার করে উঠেছিল সদ্য আগত একজন কাস্টমার। আমার কাছে খবর আসলে আমি সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে ডেকে পাঠাই। তারা এসে উপস্থিত প্রত্যেককে তন্ন তন্ন করে সার্চ করেও কোনো ধারালো অস্ত্র জাতীয় কিছু খুঁজে পাইনি। বাধ্য হয়ে তাদের যেতে দিতে হয়। মজুমদারবাবু তো ভদ্রলোককে অনেক দিন ধরেই চিনতেন, উনিও খুব শকড হয়ে পড়েছিলেন। জল টল খাইয়ে কোনো মতে সুস্থ করে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। তারপর আমি পুলিশে খবর দিলাম, তারপর এই আপনারা এলেন। তমসা সবটা শুনে নিয়ে বলল, আচ্ছা, আজ সকাল থেকে যত কাস্টমার এসেছে তাদের সকলের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ছবি, যা ডিটেলস আছে সব আমাদের চাই। বিশেষ করে সেই সব গ্রাহকদের গতিবিধির নথি চাই যারা সকাল 9টার ঠিক আগে বা পরে ভেতরে প্রবেশ করেছিল। প্রত্যেকটা মিনিটের হিসাব এখানে জরুরি, আপনি ব্যবস্থা করুন। ম্যানেজার ভদ্রলোক মুখ কালো করে কম্পিউটারে কিছু খুঁজতে লাগলেন। দুর্জয় এতক্ষণ চুপ করে তমসাকে লক্ষ্য করছিল, এবার গলা খাঁকারি দিয়ে বলল, আপনাদের এখানে সিসিটিভি নেই? আসলে স্যার, সব কটা ঠিক মতো কাজ করে না, তাই আর কি। আসলে ওই স্নানঘরের ভেতরে এবং লকার রুমের আশেপাশে সিসিটিভি লাগানো বারণ, কারণ ক্লায়েন্টদের ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্ন আছে। বাইরে একটা ছিল, কিন্তু গত সপ্তাহ থেকে ওটার সংযোগ বিচ্ছিন্ন। বুঝেছি। আচ্ছা, এই যে নিউ কাস্টমার, কি নাম বলেন? হ্যাঁ, সনৎ পাল। ও এর আগে এখানে কতবার এসেছে? 2-1বার হবে স্যার। আমাদের কাছে রেগুলার কাস্টমারদের সবার ছবি আছে, দেখবেন। দুর্জয় আর তমসা ঝুঁকে পড়ে কম্পিউটার মনিটরে মনোযোগ দিয়ে প্রত্যেকটা চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একটা খটকা মনে অনেকক্ষণ ধরে ঘুরছে, সেটাই যেন কম্পিউটার স্ক্রিনে খুঁজতে লাগলো দুর্জয়। দেখতে দেখতে একটা ছবি দেখেই ও চমকে উঠল। পারমিতা চাকলাদার। পকেট থেকে মিস চাকলাদারের ঘর থেকে পাওয়া কার্ডটা এগিয়ে দিয়ে ঘাড় ঘুরিয়ে ম্যানেজারকে প্রশ্ন করল, পারমিতা চাকলাদার আপনার রেগুলার কাস্টমারদের মধ্যে একজন।
উনি শেষ কবে এখানে এসেছিলেন এবং ওনার মেম্বারশিপ কার্ডের কোড নাম্বারের সঙ্গে ওনার সঙ্গে আসা অন্যান্য ক্লায়েন্টদের কোড নাম্বারগুলোর কোনো মিল আছে কিনা সেটাও একবার দেখুন। ম্যানেজার ভদ্রলোক একটু ভেবে নিয়ে বললেন, ম্যাডাম তো আমাদের অনারারি কাস্টমার। উনি আগে প্রায় এখানে আসতেন, আড্ডা মারতেন, স্টিম বাথ নিতেন। স্নানঘরে আড্ডা দেওয়ার জায়গাটায় শুধু মেল ফিমেল কাস্টমারদের একসাথে রাখা হয়। তাদের সময় কাটানো হলে তারপর আমাদের এমপ্লয়িরা তাদের আলাদা আলাদা বাথটপ অবধি পৌঁছে দেয়। ম্যাডাম তো ব্যস্ত মানুষ, উনি সম্ভবত গত সপ্তাহে শেষ এসেছেন। ও ও হ্যাঁ, ওই সেদিন ওনার সাথে আড্ডা দিতে প্রফেসর স্যার, মজুমদার বাবু, নামজাদা উকিল সায়ন্তন শিকদার, আর হ্যাঁ তাই তো এই সনৎপাল লোকটিও এসেছিল। সম্ভবত কোনো বিজনেস ফ্যাক্টরির সাথে যুক্ত ভদ্রলোক। আমাদের এন্ট্রিতে তাই লেখা আছে। উনি আবার স্নানের আগে সফট ড্রিঙ্ক করার জন্য হাতে করে একটা ছোট থার্মোস নিয়ে আসতেন। আজকেও এনেছিলেন। স্নানের আগে ওটা বাইরে রেখে তারপর স্নানে যেতে যাবেন, ভেতরে ঢুকে দেখেন এই কাণ্ড। আচ্ছা স্যার, খুনটা কে করলো? দুর্জয় ম্যানেজারের এই বিশদ বিবরণের মধ্যে থাকা একটি তথ্য নোট করে নিল। পারমিতা চাকলাদার এবং বিক্রম বাগচি দুজনেই একই সামাজিক বৃত্তের অংশ, একই সঙ্গে একই গ্রুপের আড্ডায় অংশগ্রহণ করতেন। দুর্জয় মনে মনে কিছু একটা ভাবছিল। ম্যানেজারের প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, হয়তো পুলিশ এখনো এসে পৌঁছয়নি, মানে তো বডিটা এখনো এখানেই আছে। সেটা একবার দেখা যায় কি? আলিশান স্নানঘরটা পেরিয়ে এসে সুসজ্জিত বাথরুমের দামি পর্দা সরিয়ে বাথটবের দিকে চোখ দিতেই সমস্ত গা গলিয়ে উঠল তমসা। গোটা বাথটবটা টকটকে লাল রক্তে ভরে আছে। দেওয়ালের এদিক ওদিক লেগে রয়েছে তাজা রক্তের ছিটে। সেই বাথটবের মধ্যে পেছন দিকে ঘাড় এলিয়ে শুয়ে রয়েছেন প্রফেসর বিক্রম বাগচি। চোখ বড় বড় করে খোলা, বুকের বাঁ দিকটায় কেউ যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে ফুটো করে দিয়েছে। সেখান থেকে গল গল করে রক্ত বেরিয়ে এসে বাথটবের জলে মিশে যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় যেন এক বাথটব ভর্তি রক্তের মধ্যে মনের আনন্দে স্নান করতে মগ্ন ছিলেন প্রফেসর বাগচি। সে এক বীভৎস পৈশাচিক দৃশ্য। তমসা মুখে একটা রুমাল চাপা দিয়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। দুর্জয় একটুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বাথটবটার কাছে এগিয়ে গেল। তারপর নিচু হয়ে ঝুঁকে প্রফেসরের বুকের ক্ষতটার গভীরতা বোঝার চেষ্টা করল। ম্যানেজারের কথা মতো সেই সময় উপস্থিত প্রত্যেকের কাছ থেকে তন্ন তন্ন করে খুঁজেও কোনো ধারালো জিনিস খুঁজে পাওয়া যায়নি। মৃতদেহের বুকের কাছে নাকটা নিয়ে যেতেই হঠাৎ চমকে উঠল দুর্জয়। চারপাশে রক্তের গন্ধ ছাপিয়ে একটা আঁশটে গন্ধ এবার ওর নাকে ধাক্কা দিল। এই একই গন্ধটা আজ সকালেই মিস পারমিতা চাকলাদারের ঘরের ভিজে মেঝে পরীক্ষা করতে গিয়ে নাকে এসেছিল দুর্জয়। নাকে একটা রুমাল চাপা দিয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সেই নতুন লোকটি মানে সনৎ পাল, যে খুনের আগে প্রফেসর বাগচির সঙ্গে রান্নাঘরে আড্ডা দিচ্ছিল, ওনার সঙ্গে একটি থার্মোস থাকে বলেছিলেন। তা সেটা পরীক্ষা করা হয়েছিল ভালোভাবে? ম্যানেজার ভদ্রলোক মাথা নেড়ে বললেন, হ্যাঁ স্যার, সিকিউরিটি প্রত্যেকের জিনিসগুলো আমার সামনেই ভালোভাবে পরীক্ষা করেছে। ওদের কারোর কাছ থেকেই ধারালো কোনো জিনিস পাওয়া যায়নি যেটা দিয়ে প্রফেসর বাগচিকে এমন বীভৎসভাবে খুন করা হয়েছে। স্ট্রেঞ্জ। কিসের বিজনেস ছিল ভদ্রলোকের? তা তো ঠিক এন্ট্রিতে লেখা আছে স্যার। আচ্ছা, উনি তো এখনো মেম্বারশিপ নেননি, তাই সনৎ পালের ছবিও আপনাদের কাছে নেই, আর সিসিটিভিও কাজ করছে না। সুতরাং এবার আপনি খুব ভালো করে ভেবে বলুন তো, ভদ্রলোকের মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য কি আপনার মনে আছে? আপনার স্মৃতিতে সনৎ পালের শারীরিক বিবরণ, কথা বলার ধরন বা চোখের কোনো বিশেষত্ব যা তাকে ভিড়ের থেকে আলাদা করে, সেটা কি মনে আছে? এই সামান্য বৈশিষ্ট্যই এই মুহূর্তে আমাদের কাছে একমাত্র প্রমাণ। বিশেষ শ্যামলা রং, লম্বা চেহারা, মাথায় সিঁথে করা চুল। ভদ্রলোক প্রথম যেদিন এখানে আসেন সেদিন রিসেপশনের ছেলেটা না আসায় আমি জায়গাটা সামলাচ্ছিলাম। তিনি রেজিস্টারে বাঁ হাত দিয়ে সই করে ওই হাতেই পেনটা আমাকে হাসি মুখে ফিরিয়ে দিয়েছিলেন। দাঁড়ান, কি বলেন? বাঁ হাত দিয়ে?
আপনার আপনার ঠিক মনে আছে তো? ইয়ে মানে হ্যাঁ স্যার, হয়তো উনি লেফটি ছিলেন বলেই আমার মনে থেকে গেছে ব্যাপারটা। আর ও হ্যাঁ, ভদ্রলোকের ঘাড়ের কাছে একটা ট্যাটুও আছে, জোডিয়াক সাইন। সম্ভবত ভদ্রলোকের রাশি ক্যান্সার। দুর্জয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে পারমিতা চাকলাদারের গলার ফাঁসে পাওয়া বাম হাতের 3টি আঙুলের ছাপের কথা ভাবল। এই তথ্যটি দুটি খুনের মধ্যে একমাত্র বাস্তব যোগসূত্র হতে পারে। খুনি লেফটি, আর সে তার পরিচয় লুকিয়ে এখানে আসত। দুর্জয়ের মাথাটায় দপদপ করে অল্প অল্প যন্ত্রণা হচ্ছিল অনেকক্ষণ থেকে। বেশ কয়েক সপ্তাহ কাজের মধ্যে না থেকে ওর শরীর মগজে মনে হচ্ছে সত্যি মরচে পড়তে লেগেছে। এতদিন পর হঠাৎ করে এতটা ছুটোছুটি, টেনশন, ট্রাফিক আর এই রোমহর্ষক দুটো খুন, এতটা বেরোতে চাপ মনে হয় মাথাটা সহ্য করতে পারছিল না। বাইরে বেরোতে তমসাকে দেখে দুর্জয় চেঁচিয়ে বলে উঠল, তমসা, অনেকক্ষণ হয়ে গেল, লোকাল থানা থেকে কেউ এসে পৌঁছলো না। তুমি নিজে এবার ডিপার্টমেন্টে কল করে ফোর্স পাঠাতে বলো। আমি আপাতত অফ ডিউটি। আর শোনো, বাথরুমের বাথটাব আর দেওয়াল থেকে রক্তের নমুনার সঙ্গে ওই আষ্টে গন্ধের উৎস কী হতে পারে সেই সংক্রান্ত ফরেন্সিক পরীক্ষা করানোর জন্য এখনই যোগাযোগ করো। এটা কেবল রক্ত নয়, এর মধ্যে অনেক কিছু মেশানো আছে বলেই আমার মনে হচ্ছে। আর হ্যাঁ, ম্যানেজারের কাছ থেকে সমস্ত ডিটেইলস নাও। প্রত্যেক সাসপেক্টের বাড়িতে যাও, লোক পাঠাও। আজ সকাল থেকে যারা যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকের খবর আমার চাই। স্পেশালি প্রফেসর বাগচি আর পারমিতা চাকলাদারের সঙ্গে যে গ্রুপটি এখানে স্টিম বাত নিতে আসতো, সেই গ্রুপের কারা কারা নিয়মিত মিসেস পারমিতা চাকলাদারের বাড়িতে পার্টি করতে যেত সেটা মিলিয়ে দেখাটা জরুরি, যতক্ষণ না এই দুটো বডির পোস্টমর্টম রিপোর্ট হাতে আসছে। হ্যাঁ, স্কেচ আর্টিস্টকে বলো সনৎ পালের একটা ইলাস্ট্রেশন বানাতে। ম্যানেজার বাবু তোমাকে হেল্প করবেন। এক্সকিউজ মি। বলে গটগট করে সেখান থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো দুর্জয়। তমসা শুধু সম্ভ্রমের চোখে ওর স্যারের দিকে তাকিয়ে ঘট করে একবার মাথা নাড়ালো। দরজা ঠেলে বাইরে এসে স্কুটির সামনেটায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো দুর্জয়। পরপর কয়েকটা ধোঁয়া ছাড়ার পর যেন মাথা ধরাটা সামান্য কমল ওর। সেন্টারের বাইরে এখনও জটলা করে লোকজন দাঁড়িয়ে ভেতরের বীভৎস মার্ডারটা নিয়ে আলোচনা করছিল। দুর্জয় তাদের কথা শুনতে শুনতেই আবার দেখতে পেল লোকটাকে। কিছু দূরে দাঁড়িয়ে একদৃষ্টে সে দুর্জয়ের মুখের দিকে তাকিয়ে আছে। পরনে একটা ফতুয়া আর জিন্স, মুখে খোঁচা খোঁচা দাড়ি। সেন্টারের ভেতরে ঢোকার সময়ও লোকটাকে এখানে ঘুরঘুর করতে দেখেছিল দুর্জয়। তখন ও চিনতে পারেনি ভদ্রলোককে, এবারে চিনতে পারল। এই মুখটা সে কিছুক্ষণ আগেই ম্যানেজার বাবুর ডেস্কটপের স্ক্রিনে রেগুলার মেম্বারদের লিস্টের মধ্যে দেখতে পেয়েছে। দুর্জয় লোকটির দিকে তাকালো। তার পেশাদারি নজর বুঝে গেল এই লোকটির স্থির চোখে একটা অস্বাভাবিক ভয় বা উদ্বেগ কাজ করছে। এত লোকের ভিড়ে দূরে দাঁড়িয়ে শুধু তার দিকেই এভাবে তাকিয়ে থাকাটা স্বাভাবিক নয়। দুর্জয়ের মনে পড়ল সেন্টারে ঢোকার মুখেও এই লোকটিকে দেখা গিয়েছিল। তার পরনে সাধারণ পোশাক হলেও মুখভঙ্গিতে একটা চাপা অস্থিরতা ছিল। দুর্জয় বুঝতে পারল এই লোকটার কাছে এমন কিছু তথ্য আছে যা সে ভিড়ের কারণে এবং বিশ্বস্ত কাউকে না খুঁজে পাওয়ার কারণে প্রকাশ করতে পারছে না। তাকে আড়াল করে কথাটা বলাটা জরুরি, নয়তো লোকটা নিজেই ভয় পেয়ে সরে যেতে পারে। সময় নষ্ট করা চলবে না। দুর্জয় সিগারেটে আরও কয়েকটা টান মেরে সেটা নিচে ফেলে জুতো দিয়ে নিভিয়ে মশমশ করে সোজা হেঁটে ভদ্রলোকের সামনে এসে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে কিছু বলতে চান মিস্টার পৃথ্বীশ মজুমদার? দুর্জয়ের মুখে নিজের নাম শুনে প্রথমে প্রচণ্ড ঘাবড়ে গেল পৃথ্বীশ। ভয়ার্ত চোখে একবার চারপাশটা দেখে নিয়ে চাপা গলায় বলল, আমি আপনাকে চিনি স্যার। নমস্কার। আমার কথা বোধহয় ম্যানেজার বাবু আপনাকে বলেছে। এই টুকটাক গান বাজনা নিয়ে থাকি আর কি। হ্যাঁ স্যার, আমি পৃথ্বীশ মজুমদার। বাগচি আমার খুব কাছের বন্ধু ছিল, খুব হেল্পফুল, অ্যামিয়েবল, এনার্জেটিক। স্কাউন্ড্রেলগুলো ওকে। পৃথ্বীশের কথা শেষ হওয়ার আগেই দুর্জয়ের চারপাশটা একবার দেখে নিয়ে বলল, এখানে নয় মিস্টার মজুমদার, চলুন। বাইরে থেকে এসে কেউ যেন আমাদের কথা শুনতে না পায়। আমার কলিগ বলছিল কাছাকাছি লাক্সারি ক্যাফেটেরিয়াতে নাকি খুব ভালো কফি পাওয়া যায়। চলুন, কফি খেতে খেতে কথা হবে। আই ব্যাডলি নিড এ ড্রিঙ্ক। লাক্সারি ক্যাফেটেরিয়াতে আজ খুব একটা ভিড় চোখে পড়ল না দুর্জয়।
ভেতরের দিকে একটা টেবিলে মুখোমুখি চেয়ার টেনে বসলো দুর্জয় আর পৃথ্বীশ। কিছু দূরে আর একটা টেবিলে কয়েকটা কলেজের ছেলে মেয়ে কফি খেতে খেতে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। আর একটা টেবিলে একটা টুপি পরা হিপি গোছের লোক সামনে খালি কাপ নিয়ে ইয়ারফোনে গান শুনতে শুনতে মাথা দোলাচ্ছে। মেনু কার্ড দেখে ওয়েটারকে ডেকে দুটো কড়া ব্ল্যাক কফির অর্ডার দিল দুর্জয়। দুর্জয় দেখল ক্যাফেটেরিয়ার ভিতরেও পৃথ্বীশ এখনও বেশ নার্ভাস। তার চোখগুলি টেবিলে স্থির হচ্ছে না, বারবার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেন সে আশা করছে কেউ তাদের পিছু নিয়েছে। এই ভয়টা স্বাভাবিক নয়। এই লোকটা কেবল একজন বন্ধুর মৃত্যুতে শোকাহত নয়, সে জানে এমন কিছু যা তার নিজের জীবন বিপন্ন করতে পারে। দুর্জয় নিজের কফির কাপটা সোজা করে রাখল। দুর্জয় বুঝল এই মুহূর্তে তাড়াহুড়ো করা ঠিক হবে না, তাকে ধীরে ধীরে নিজের সব কথা বলার সুযোগ দিতে হবে। পৃথ্বীর চারপাশটা একবার ভালো করে চোখ বুলিয়ে বলতে থাকলো, মিসেস পারমিতা চাকলাদারের মৃত্যুর খবরটা আমি পেয়েছি। আমরা যে গ্রুপটা পারমিতার সাথে আড্ডা মারতাম, পার্টি করতাম, তাদের মধ্যে আমার বন্ধু প্রফেসর বাগচির সাথে পারমিতার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছিল। ওর এক্স হাজব্যান্ড এই নিয়ে মাঝে মধ্যেই খুব ঝামেলা করতেন। ওই সময়গুলোতে পারমিতাকে ভীষণভাবে ভেঙে পড়তে দেখেছি আমরা। এই স্পা সেন্টারে স্টিম বাথ দিতে আসার রেগুলার কাস্টমারদের মধ্যে আমার বন্ধু বাগচির সাথেই পারমিতা একটু বেশি কমফোর্টেবল ছিল। ঘন্টার পর ঘন্টা স্নান ঘরের রুমটায় ওরা সময় কাটাতো, একে অপরের কাছে মনের কথা শেয়ার করত। পারমিতা একা থাকলে বা ওর মন খারাপ হলে বাগচিকে নিজের বাড়িতে ডেকে নিত। তারপর ওরা দুজনে একান্তে ঘনিষ্ঠ হতো একে অপরের সঙ্গে। বলা চলে কতকটা বাগচির টানে আকৃষ্ট হয়ে ওর সঙ্গে আরো বেশি করে সময় কাটানোর জন্যই পারমিতা এই সেন্টারের রেগুলার মেম্বারশিপ নিয়েছিল। আমাদের গ্রুপের মধ্যে সায়ন্তন শিকদারের পারমিতার প্রতি একটা দুর্বলতা ছিল। যবে থেকে পারমিতা রেগুলার স্টিম বাথ নিতে আসতো, সায়ন্তন যে কোনো ফন্দি ফিকির করে এখানে চলে আসতো। পারমিতার পাশে বাগচিকে দেখে মনে মনে সহ্য করতে পারতো না সায়ন্তন। যতবার পারমিতাকে নিজের কথার জালে ফাঁসাবার চেষ্টা করতো সায়ন্তন, ততবার যেন বাগচি ওর পথের কাঁটা হয়ে দাঁড়াতো। সায়ন্তনের হিংসার আগুন যে কত বেড়ে উঠেছিল এটা এটা আমরা গ্রুপের সবাই অল্প বিস্তর টের পেতাম। গভর্নমেন্টের নাম করা উকিল হওয়ার জন্যই হয়তো টাকার ক্ষমতার অহংকারে দিন দিন এমন অকুতভয় হয়ে উঠেছিল। শেষের দিকে তো পারমিতাকে একা পেলেই ওকে নোংরা কুপ্রস্তাব দিত। পারমিতা অনেক রকম ভাবে ভয় দেখিয়ে চেষ্টা করেও সায়ন্তনকে বাগে আনতে পারছিল না। দিন দিন যেন সাহস বেড়েই চলেছিল ওর। পারমিতা অপেক্ষা করছিল কবে ওর হাজবেন্ডের সঙ্গে চলা কোর্টে ডিভোর্সের কেসটা মিটবে, আর কবে ও বিক্রম বাগচির আইনত স্ত্রী হতে পারবে। বুঝলেন স্যার, আমার বন্ধুটিও পারমিতাকে দারুণ ভালোবাসত। কতকটা ওর সঙ্গে ভবিষ্যৎ কাটাবার কথা ভেবেই দিন রাত আরো বেশি বেশি করে পরিশ্রম করতে লাগলো বাগচি। এদিকে ঘটলো আর এক ঘটনা। বাগচি যে কলেজে ইকোনমিক্স পড়াতো, সেই কলেজের স্টুডেন্ট ছিল সায়ন্তনের বোন শ্রেয়সী। একদিন কলেজের পেছনে ক্লাস বাঙ্ক করে একটা ছেলের সাথে আপত্তিকর অবস্থায় শ্রেয়সীকে দেখে ফেলে বাগচি। তারপর প্রিন্সিপালের কাছে কমপ্লেন, আর তারপরই শ্রেয়সীকে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। শ্রেয়সী এই ঘটনায় এতটাই ভেঙে পড়েছিল যে স্লিপিং পিল খেয়ে সুইসাইড করার অ্যাটেম্প্ট নেয়। ভগবানের কৃপায় সে যাত্রা বেঁচে যায় শ্রেয়সী। কিন্তু তার বোনের সাথে হওয়া ঘটনা সায়ন্তনের রাগটাকে যেন আরো কয়েকশো গুণ বাড়িয়ে দেয়। তলে তলে বাগচিকে সরিয়ে ফেলার প্ল্যান করতে থাকে সায়ন্তন। শেষের কয়েক সপ্তাহে ব্যস্ততার জন্য বাগচি সেন্টারে আসতে পারতো না। আর এদিকে সায়ন্তন পারমিতাকে একা পেলেই অকথা কুকথা বলে ওকে বিরক্ত করতে লাগলো। তাই পারমিতাও হঠাৎ করে সেন্টারে আসা বন্ধ করে দিল। এর মাঝেই সনদ পাল নামে এক বিজনেসম্যানকে গ্রুপে ইনভাইট করে সায়ন্তন। লোকটার কলকাতায় ড্রাই আইসের নাকি একটা বিশাল ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে। কুলিং, হারভেস্টিং
মেকানিক্যাল প্রোডাকশন, ট্রান্সপোর্টেশন, রিঅ্যাক্টরস, স্পোর্টস, থার্মাল ইউজ, এর পাশাপাশি মাছ, মাংস প্রিজার্ভের জন্য একটা বিশাল পরিমাণে ড্রাই আইস নাকি ইন্টারন্যাশনালি ট্রেড হতো সনতের ফ্যাক্টরি থেকে। প্রিজার্ভেশনের ডিপার্টমেন্টটা ও সামলাতো বলেই ওর গা থেকে কেমন একটা যেন আষ্টে গন্ধ আসতো সবসময়। পারমিতাও ভদ্রলোকের সঙ্গ একদম পছন্দ করতো না। আইস কিং ফ্রেডরিক টুডারের নীতিবাক্য নিয়ে সেদিন বেশ অনেক জ্ঞান দিচ্ছিল লোকটা। আমার সাথে ওই একদিনই আলাপ হয়েছিল সনদবাবু, প্রথম দিন। আর সেই দিনই আমি বাথটবে স্নান করার সময় আড়াল থেকে সায়ন্তন আর সনতের ফিস ফিস আলোচনা শুনতে পাই। আইপডটা রেখে এসে সবে বাথটবে গা ভাসিয়েছি, কানে এলো নিচু গলায় সায়ন্তন সনদকে বলছে বাগচি ওর পথের কাঁটা, ওর জন্যই আজ ওর বোন মৃত্যুর সাথে লড়াই করছে। পারমিতাও ওর থেকে এত দূরে সরে গিয়েছে। এই সব কিছু শেষ করার সময় এসে গেছে। উত্তরে সে কি করবে সেটা জিজ্ঞেস করে বসে সনদ। সায়ন্তন বলে নেক্সট উইকে ও প্রথমে গ্রুপ পার্টিতে পারমিতাকে ওর মনের কথা বলে ওকে সবটা বোঝানোর চেষ্টা করবে। বুঝলে ভালো, নয়তো ওকে অন্য ব্যবস্থা নিতে হবে। এতটা শুনেই আমি শিউরে উঠেছিলাম। এই দুজনের অভিসন্ধি ভালো নয়, বাগচির সমূহ বিপদ। আমি বাগচিকে অনেক সাবধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনলে তো। পরের সপ্তাহে পারমিতার পার্টির দিন আমার একটা ব্যান্ডের শো আসায় একদিনের জন্য আমার আউট অফ টাউন যাওয়ার কথা ছিল। আমি সেদিন অল্প কিছুক্ষণের জন্যই পার্টিতে ছিলাম। সনদ আবার সেদিন ক্লায়েন্টকে ডেলিভারি দেবে বলে পার্টিতে বড় বড় দুটো বস্তা এনেছিল। সেদিনই নাকি তার ক্লায়েন্টের মাল ডেলিভারি নেওয়ার কথা। তাই পারমিতার পার্টি অ্যাটেন্ড করে সেই পথেই ক্লায়েন্টকে দেবার জন্য বস্তা দুটো নিয়ে এসেছিল সনদ। বিশ্বাস করুন স্যার, বস্তায় কি ছিল আমার জানা নেই। শুধু যখন পারমিতার দোতলার ফাঁকা ঘরটায় সনদ আর সায়ন্তন বস্তা দুটো ওঠাচ্ছিল, ওটার থেকে একটা কেমন লিকুইড বেরিয়ে মেঝেটা ভিজিয়ে দিচ্ছিল। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমার এরপর ফ্লাইট ধরার কথা ছিল। সেদিন আমি বেশি মদ খাইনি। বেরিয়ে আসার সময় মদ্যপ সায়ন্তনকে পারমিতার সাথে কথা কাটাকাটি করতেও শুনেছিলাম। তারপর আমি ওখান থেকে চলে আসি। আমার অনুপস্থিতিতে ওখানে কি ঘটেছে তা আমি জানতাম না। শো করে ফেরার পথে কাল বেশ রাত হয়ে যায়। গাড়ি না পাওয়ায় পায়ে হেঁটেই আমি বাড়ি ফিরছিলাম। পারমিতার বাড়ি ক্রস করেই আমার বাড়ি যেতে হয়। পূর্ণিমা থাকায় পথঘাট চাঁদের আলোয় বেশ চকচক করছিল। আমি সিগারেট খেতে খেতে আসছিলাম। পারমিতার বাড়ির কাছাকাছি আসতেই টের পেলাম একটা লোক যেন ওদের বাড়ির পিছনের পাঁচিলটা টপকানোর চেষ্টা করছে। আমি ভাবলাম মনে হয় বাগচি রাত দুপুরে ছদ্মবেশে পারমিতার সঙ্গে গোপনে প্রেমালাপ করতে এসেছে। পারমিতার সংস্পর্শে এসে বন্ধুত্ব আমার বড্ড রোম্যান্টিক হয়ে উঠেছে দেখছি। আমার বেশ হাসি পেল। এই কথা বলে পরে বাগচিকে চমকে দেবো ভেবে আমি চটপট মোবাইলটা বার করে পটাপট আবছা চাঁদের আলোতেই কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর ছায়া শরীরটা পাঁচিল টপকে দৌড়ে ভিতরে ঢুকে গেল। আমিও মোবাইলটা পকেটে ঢুকিয়ে বাড়ির দিকে চলে এলাম। তারপর আজ সকালে যখন বাগচির সাথে সেন্টারে দেখা হলো, ওকে বললাম সব। ও কিছুতেই মানতে চাইলো না আমার কথা। কিছু দূরে তখন সনদ ও থার্মোসটা হাতে নিয়ে চুপ করে বসেছিল। বাগচি ছবি দেখতে দেখতে বুঝতে পারলো কে পারমিতার ঘরে গত রাতে ঢুকেছিল। কাল থেকে আজ সকাল পর্যন্ত পারমিতা একবারও আমাদের সাথে যোগাযোগ করে। আমার প্রচন্ড সিগারেটের টান উঠল। আর ওইটাই আমি ভুল করলাম। ওইটুকু সময়ের মধ্যেই খুনি বাগচির বুকে স্ট্যাব করে মার্ডার ওয়েপেনটা কোথাও লুকিয়ে ফেলেছিল। তারপরই বাইরে লোক মুখে আমি পারমিতার মৃত্যুর খবরটা পাই। আমি জানি স্যার খুনগুলো কে করছে, শুধু শুধু প্রমাণের অভাবে সে এখনো বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ইস, তখন যদি আমি স্মোক করতে বাইরে না বেরোতাম, তাহলে আজ হয়তো বাগচি। মুখে হাত রেখে নিজেকে একটু সামনে নিল পৃথ্বীশ। ওর কথার মাঝেই
ওয়েটার এসে 2 কাপ ধোঁয়া ওঠা কড়া ব্ল্যাক কফি দিয়ে গেল। দুর্জয় এতক্ষণ একটা কথাও বলেনি। চুপচাপ মন দিয়ে পৃথ্বীশের প্রতিটা কথা শুনে গোটা ব্যাপারটাকে মনে মনে সাজাতে চেষ্টা করতে লাগলো। পৃথ্বীশের বক্তব্য থেকে 2 খুনের মোটিভ এবং পদ্ধতির একটি পরিষ্কার ধারণা তৈরি হলো। দুর্জয় মন দিয়ে শুনছিল, একটি কথাও বাদ দিচ্ছিল না। তার তীক্ষ্ণ নজর ছিল পৃথ্বীশের শরীরের ভাষা এবং কথায় লুকিয়ে থাকা ছোট ছোট অসঙ্গতিগুলোর দিকে। এই বয়ান অনুযায়ী খুনের মোটিভ পুরোপুরি প্রতিহিংসা এবং পথ পরিষ্কার করার জন্য। সনৎ পাল কেবল সায়ন্তনের নির্দেশে কাজ করেছে, কিন্তু দুর্জয়ের কাছে একটি প্রশ্নই বড় হয়ে দেখা দিল। সনৎ কেন এত বড় ঝুঁকি নেবে? সামান্য অর্থের জন্য? নাকি এর পেছনে সায়ন্তনের কোনো বড় চাপ ছিল? এই মুহূর্তে এই তথ্যগুলো খতিয়ে দেখা জরুরি। পৃথ্বীশ ততক্ষণে ওর ফোনের গ্যালারি খুঁজে কয়েকটা ফটো বার করে মেলে ধরেছে দুর্জয়ের চোখের সামনে। দুর্জয় ছবিগুলো জুম করে দেখতে দেখতেই যেটা খুঁজছিল সেটা দেখতে পেল। ছবিতে আধো অন্ধকারে যে লোকটা পারমিতার বাড়ির পাঁচিলটা টপকাতে চেষ্টা করছে, পৃথ্বীশের মোবাইল ক্যামেরায় তার ঘাড়ের কাছে অস্পষ্ট একটা ট্যাটু চাঁদের আলোয় জ্বলজ্বল করছে। দুর্জয় ট্যাটুর নকশাটা ভালো করে দেখল। এটি একটি স্থায়ী প্রমাণ। চাঁদের আলোয় অস্পষ্ট হলেও এই ট্যাটুই একমাত্র স্থির ছবি যা খুনের রাতে সনৎ পালের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এই ছবি এখন অত্যন্ত মূল্যবান প্রমাণ হিসেবে কাজ করবে। দুর্জয় কফির কাপে একটা সুগার কিউব নিয়ে নাড়তে নাড়তে ফোনটা পৃথ্বীশের দিকে এগিয়ে দিল। পৃথ্বীশ একটানা এতক্ষণ কথা বলে যেন হাঁপিয়ে উঠেছিল। 3টে সুগার কিউব কফির কাপে ফেলে নাড়তে লাগলো এক মনে। দুর্জয় কফিতে একটা চুমুক দিয়ে বলল, আচ্ছা মিস্টার মজুমদার, ভালো করে ভেবে বলুন তো, আজকে সকালে যখন আপনি বাগচিবাবু আর সনৎবাবু স্নানঘরে ছিলেন, একবারের জন্য কি আজ সনৎবাবুকে ওনার থার্মাস থেকে কিছু ড্রিঙ্ক করতে দেখেছেন? খুব ভালো করে মনে করুন, একবারও কি তিনি থার্মাসের ঢাকনা খুলে পানীয় স্পর্শ করেছেন? পৃথ্বীশ ভালো করে ভেবে দুদিকে মাথা নাড়ালো। ঠিক এই উত্তরটাই এতক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছিল দুর্জয়। দুর্জয় নিশ্চিত হলো, কোনো পানীয় পান না করা মানেই থার্মোসের ভেতরে অন্য কিছু ছিল, এমন কিছু যা বাইরে বের করা যেত কিন্তু পান করা যেত না। এই নীরবতাই সনৎ পালের অপরাধের সবচেয়ে বড় প্রমাণ। পৃথ্বীশ কফির কাপে চুমুক দিতে যাবে, এমন সময় হঠাৎ কোথা থেকে একটা মাছি এসে ওর কফির কাপে ডুব সাঁতার দিতে লাগলো। ভয়ানক রেগে গেল পৃথ্বীশ। সঙ্গে সঙ্গে ওয়েটারকে ডেকে কফির কাপটা পাল্টে দিতে বলল দুর্জয়। ওয়েটার এসে সরি বলে পৃথ্বীশের কাপটা বদলাতে নিয়ে গেল। দুর্জয় চুপচাপ কফির কাপে চুমুক দিতে দিতে পুরো ব্যাপারটা মাথার মধ্যে সাজিয়ে নিচ্ছিল। সমস্ত ঘটনা এখন ওর চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে আসছে। প্রতিশোধ নিতেই সনৎকে টোপ হিসেবে ব্যবহার করছে সায়ন্তন। সনতের বিজনেসের জন্য ওকে নানা শেপের ড্রাই আইস নিয়ে কারবার করতে হতো। এই ড্রাই আইস তৈরি হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস থেকে। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চাপা দিয়ে ঠান্ডা করে তরল কার্বন ডাই অক্সাইড তৈরি করা হয়। তারপর সেই তরল কার্বন ডাই অক্সাইড কোনো ব্লক প্রেস বা পেলিটাইজারে ইনজেক্ট করা হয়। এই শুষ্ক বরফ উৎপাদনের মেশিনগুলোর মধ্যে এমন সব কক্ষ রয়েছে যেখানে তরল কার্বন ডাই অক্সাইডকে বায়ুমণ্ডলের চাপে ছেড়ে দেওয়া হয়। তরল কার্বন ডাই অক্সাইড শুষ্ক বরফে রূপান্তরিত হয়। বরফ তৈরির সময় কিছু নির্দিষ্ট কেমিক্যাল ইউজ করলে তার গঠন পাথরের মতো শক্ত হয়ে যায়। তারপর তাকে যে কোনো রূপে রূপান্তরিত করে ব্যবহার করা যায়। বিক্রম বাগচিকে সরিয়ে দেওয়ার জন্য জবরদস্ত প্ল্যান করেছিল সায়ন্তন। সনৎকে নিজের প্ল্যানে সামিল করে নিয়েছিল। সেদিন পারমিতার বাড়িতে বস্তায় করে ড্রাই আইস নিয়ে আসার কারণটা হয়তো সত্যিই বিজনেস রিলেটেড ছিল। হয়তো ক্লায়েন্ট ডেলিভারি নিতে আসেনি বলেই ওগুলো মিসেস চাকলাদারই নিজের ঘরে রেখে দিতে বলেছিলেন। তখন হয়তো তিনি জানতেন না ওই শক্ত বরফের বস্তার উপর পা রেখেই আততায়ী তার দেহটা সিলিংয়ে ঝুলাবে। সেদিন পার্টিতে কথা কাটাকাটির পরেই সম্ভবত সায়ন্তন শিকদার মিসেস চাকলাদারকেও রাগের মাথায় সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। কাল রাতে প্ল্যান মতো পেছনের পাঁচিল টোপকে চুপিসারে সুযোগ বুঝে বাড়িতে ঢুকে কোনো এক কোনায় ঘাপটি মেরেছিল সনৎ। মিসেস চাকলাদার দরজার ভেতর থেকে লক করে শুতে যাওয়ার পরেই তাকে কোনোভাবে ইনটক্সিকেটেড করে দেওয়া হয়, সম্ভবত স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে। সমস্ত ঘরে সেই আঁশটে গন্ধটা ছড়িয়েছিল, যেটা আজ সকালে মিসেস চাকলাদারের ঘরে ঢোকার পর আর বাথটবে মৃত প্রফেসর বাগচির শরীর থেকে দুর্জয় পেয়েছে। দুবারই খুনি ভিকটিমদের অজ্ঞান করে তারপর তাদের খুন করেছে। প্রথমে শ্বাসরোধ করে মিসেস চাকলাদারকে মারার পর
সে বস্তায় পা রেখে ডেড বডি ঝুলিয়ে দেয়। আর সম্ভবত তখনই সেই স্পা সেন্টারের কার্ডটা তার পকেট থেকে পড়ে যায়। তারপর সে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। যেহেতু সনতের নিজের মেম্বারশিপের কোনো কার্ড ছিল না, তাই আন্দাজ করা যায় সায়ন্তন শিকদারি কোনো সময় তাকে কার্ডটা দিয়েছিল। এদিকে সকাল হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে আর বদ্ধ ঘরের গরমে বস্তার বরফ গলে গিয়ে সমস্ত মেঝে ভিজে যায়। বড় বড় দুটো বরফের স্ল্যাব গলেছিল বলেই মেঝেটা অত বেলা অবধি ভেজা ছিল। সকালে পাড়া প্রতিবেশীর ভিড়ে মিশে বস্তা লুকিয়ে নিয়ে আরামসে বেরিয়ে আসে সনৎ। তারপর সেখান থেকে এসে সোজা হাজির হয় বিউটি অ্যান্ড ফিট স্পা সেন্টারে। আর সেখানে গিয়েই পৃথ্বীশবাবু আর বাগচিবাবু যে গতকালের ছবি দেখে তাকে চিড়ে ফেলেছেন এটা বুঝতে পেরেই আর দেরি করেনি সনৎ। আজ ওর থার্মোসে কোনো সফট ড্রিঙ্কস ছিল না, ছিল এই শক্ত শুষ্ক বরফের তৈরি সোঁচালো ছোট্ট একটা ফলা। তাই আজ সে একবারও ড্রিঙ্ক না করে চুপচাপ ছুরিটা থার্মোসে লুকিয়ে নিয়ে উপযুক্ত সময়ের অপেক্ষা করছিল। পৃথ্বীশবাবু যখন বাগচিবাবুকে একা রেখে বাইরে স্মোক করতে যান, তখনই সুযোগ বুঝে বাথটবে ঢুকে বাগচিবাবুকে আগে স্প্রে করে আচ্ছন্ন করে দেয় সনৎ। আর তারপর বরফের ধারালো ছুরিটা আমূল বসিয়ে দেয় ওনার হৃৎপিণ্ডে। যতক্ষণে সেই নতুন কাস্টমারের চিৎকার শুনে সিকিউরিটিস লোকজন আর ম্যানেজারবাবু হাজির হয়েছেন, ততক্ষণে বরফের ছুরি গলে গিয়ে রক্তের সাথে বাথটবের জলে মিশে গেছে। শুধু ওই অদ্ভুত আঁশটে গন্ধটা মৃতদেহের গায়ে আটকে ছিল। তাই অত খোঁজাখুঁজির পরেও কারোর কাছে থেকেই কোনো ধারালো মার্ডার ওয়েপেন খুঁজে পাওয়া যায়নি। দুর্জয়ের মাথাটা ধীরে ধীরে পুরোটা পরিষ্কার হয়ে গেল। ওর চিন্তার জটটা হঠাৎ এক ঝটকায় ছিঁড়ে গেল। ওয়েটারটা একটু আগেই পৃথ্বীশকে নতুন একটা কফির কাপ দিয়ে গেছে, কিন্তু সেটায় এক চুমুক দিতেই হাঁ হাঁ করে চেঁচিয়ে ওঠেন পৃথ্বীশ। এই ওয়েটার, ইয়ার কি হচ্ছে? তোমার সাহস কত? তুমি কাপটা পাল্টেছো নাকি মাছি তুলে সেই কাপটাই ধরিয়ে দিয়েছো স্কাউন্ড্রেল? আমি আমার আগের কাপে মিষ্টি করার জন্য 3টে সুগার কিউব দিয়েছিলাম, তাই তো মাছিটা উড়ে এলো। এটা এটা সেই কাপটাই। তুমি আবার... পৃথ্বীশের কথা শেষ হওয়ার আগেই এক ঝটকায় লাফিয়ে উঠে ওর হাতের কফির কাপটায় সজোরে একটা ঝটকা দিল দুর্জয়। পৃথ্বী শতভম্ব হয়ে দুর্জয়ের দিকে তাকিয়ে রইল। হাত ফসকে কাপটা সজোরে মাটিতে পড়ে ভেঙে গিয়ে এদিক সেদিকে কফি ছিটিয়ে দিল। দুর্জয় এক মুহূর্ত অপেক্ষা করল না। মাটিতে ছিটকে পড়া কফির একটা অংশ দ্রুত বাষ্পীভূত হতে শুরু করেছে, আর সেই একই আঁশটে গন্ধ। তার অনুমান ঠিক ছিল, সেই গন্ধ যা সে দুটি খুন হওয়া জায়গায় পেয়েছিল, একই রাসায়নিকের গন্ধ। নতুন ওয়েটারের বাঁ হাতে কাপ সার্ভ করার বিষয়টিও এখন পরিষ্কার। এটা কোনো পেশাদার ওয়েটারের কাজ নয়, বরং ছদ্মবেশে থাকা একজন অপরাধীর কৌশল। দুর্জয়ের ষষ্ঠ ইন্দ্রিয়টা মাথার ভেতর যেন এই আসন্ন বিপত্তারই ইঙ্গিত দিচ্ছিল এতক্ষণ ধরে। কেসটার জটগুলো ছাড়াতে গিয়ে একটু যেন বেশি অন্যমনস্ক হয়ে পড়েছিল দুর্জয়। আর তাই নতুন ওয়েটারের বাঁ হাতে কফির কাপ সার্ভ করা দেখে আর নাকে সেই পুরনো আষ্টে গন্ধটা পেয়েও সতর্ক হতে ভুলে গিয়েছিল। পৃথ্বীশবাবুর শরীরটা তখন অদ্ভুতভাবে কাঁপছে, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। দুর্জয় একজন ওয়েটারকে দ্রুত কাছে রেখে টেবিল থেকে নুনের শিশিটা ওর দিকে ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলল, ওনাকে এক্ষুনি ওয়াশরুমে নিয়ে গিয়ে নুন খাইয়ে বমি করান। ওনার কফিতে বিষ দেওয়া হয়েছে, বিষ পেটে চলে গেলে কিন্তু আর বাঁচানো যাবে না। আমরা কলকাতা পুলিশ, প্লিজ মুভ ইউর অ্যাসেস ফাস্ট। দুর্জয়ের কথা শুনেই 2-3 জন ওয়েটার তাড়াতাড়ি ছুটে এসে ধরে পৃথ্বীশকে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। দুর্জয়ের তখন কোনো দিকে হুঁশ নেই। মুহূর্তের মধ্যে কোমর থেকে হাতে চলে এসেছে ওর সার্ভিস রিভলভারটা। ওয়েটারের পোশাক পরা লোকটা তখন দরজার দিকে দৌড়চ্ছে। খোলা রিভলভার উঁচিয়ে তাকে তাড়া করল দুর্জয়। ক্যাফেটেরিয়ার ভেতরে তখন আতঙ্কের চিৎকার। দুর্জয় সেই বিশৃঙ্খলার দিকে নজর না দিয়ে কেবল লক্ষ্যবস্তুর দিকে স্থির দৃষ্টি রাখল। এই সুযোগে খুনি পালিয়ে গেলে সমস্ত তদন্ত ব্যর্থ হবে। এই দৌড়োদৌড়ি মাঝেই ছুটতে ছুটতে লোকটা একবার ঘাড় ঘুরিয়েছিল, আর তখনই দিনের আলোয় লোকটার ঘাড়ের ট্যাটুটা চোখে পড়ে দুর্জয়ের। অনেকটা অঙ্কের 6 আর 9কে পাশাপাশি রাখলে যেমন দেখতে লাগে, জোডিয়াক সাইন, ক্যান্সার। ট্যাটুর নকশাটি এখন নিশ্চিত, এটি সনৎ পাল। একটা হ্যাঁচকা টানে দরজা খুলে লোকটা ততক্ষণে মেন রোডের দিকে ছুটতে লাগলো। রাস্তায় অগুন্তি ট্রাফিক, হু হু করে তীব্র বেগে একটার পর একটা গাড়ি পাস করে যাচ্ছে। দুর্জয় বুঝতে পারল, যদি একবার সনৎ রাস্তায় উঠে আসে তাহলে নিমেষে ভিড়ে মিশে গা ঢাকা দিয়ে দেবে ও। ট্রিগারে আঙুল রেখে ছুটতে ছুটতে চিৎকার করে উঠল দুর্জয়, মিস্টার সনৎ পাল, এবার থামুন।
আপনার পালানোর কোনো রাস্তা নেই। আপনি যদি এক্ষুনি না থামেন তাহলে তাহলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। স্টপ আই সে। দুর্জয়ের কথা শুনে হঠাৎ থমকে দাঁড়ালো সনৎ। দুর্জয় ও রিভলভার তাক করে থামল। সনৎ ঘাড় ঘুরিয়ে জ্বলন্ত দৃষ্টিতে একবার দুর্জয়কে দেখল, তারপর চোখের নিমেষে লাফিয়ে পড়ল ব্যস্ত ট্রাফিকের মাঝখানে। উল্টো দিক থেকে তীব্র বেগে এদিকে ধেয়ে আসছিল একটা টাটা সুমো। সশব্দে সেটার সঙ্গে একটা ধাক্কা খেয়ে কয়েক হাত দূরে ছিটকে পড়ল সনতের রক্তাক্ত দেহটা। সনৎ পাল ধরা দেওয়ার বদলে মৃত্যু বেছে নিল। সম্ভবত তার কাছে সায়ন্তনের সমস্ত প্ল্যান ফাঁস করার চেয়ে আত্মহত্যাই শ্রেয় মনে হয়েছিল। দুর্জয় হতাশ হল। এই মৃত্যু প্রমাণ সংগ্রহের কাজটা আরো কঠিন করে তুলল। এখন একমাত্র ভরসা সনতের জ্ঞান ফেরা এবং সায়ন্তন শিকদারকে চাপ দেওয়া। চোখের নিমেষে এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেল যে দুর্জয় কিছুক্ষণ ওখানেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। রাস্তায় তখন সনতের ক্ষতবিক্ষত দেহটাকে ঘিরে একটা ছোটখাটো ভিড় জমতে শুরু করেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিভলভারটা কোমরে গুঁজে মোবাইলটা বার করে তমসার নাম্বারটা ডায়াল করতে করতে রাস্তার জটলাটার দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল দুর্জয়। এই মুহূর্তে আহত সনৎকে দ্রুত হাসপাতালে পাঠানো প্রথম অগ্রাধিকার। প্রমাণের চেয়েও জীবন বাঁচানো জরুরি। দুর্জয় তমসাকে জরুরি ভিত্তিতে একটি অ্যাম্বুলেন্স এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে আসার জন্য নির্দেশ দিল। এক সপ্তাহ পর রবিবার সকালে নিজের ড্রয়িং রুমে বসে ক্যানভাসের ছবিটায় তুলে দিয়ে রঙের আঁচড় দিচ্ছিল দুর্জয়। সোহিনীর পোর্ট্রেটটা প্রায় শেষ করেই এনেছেও, আর একটু কাজ বাকি। প্যালেটে রং মাখাতে মাখাতেই দরজার কলিং বেলটা বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলেই খুশি হলো দুর্জয়। হাসি হাসি মুখে দরজা জুড়ে তমসা দাঁড়িয়ে আছে। পরনে একটা নীল চুড়িদার, চোখে হালকা কাজল। এক মাথা লম্বা খোলা চুলে আজ তমসাকে অপূর্ব সুন্দরী দেখাচ্ছে। প্রথমবার ওকে এত ভালো করে দেখল দুর্জয়। হাতে ধরা ফুলের তোড়াটা হাসি মুখে দুর্জয়ের দিকে এগিয়ে দিয়ে তমসা বলল, কংগ্রাচুলেশন স্যার, আজ আপনি ছিলেন বলেই খুনিকে এত তাড়াতাড়ি হাতের মুঠোয় পাওয়া গেল। ইউ আর টু গুড স্যার। দুর্জয় অল্প হেসে আন্তরিকভাবে তমসাকে ভিতরে আসতে বলল। তমসা জুতো খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, নীলাদ্রি স্যার তো এই কয়েকদিন ভীষণ এক্সাইটেড ছিলেন। উনি নিজে হায়ার অফিসিয়ালদের সাথে কথা বলে আপনার এনকোয়ারি বন্ধ করে আপনাকে অফিসিয়ালি কাজে জয়েন করাবার জন্য মিটিং ফিক্স করেছেন। ভীষণ ব্যস্ত। আজ রাতে ডিনারে আমাদের সকলের স্যারের বাড়িতে নেমন্তন্ন আছে। উনি নিজে আজ আসতে পারছে না দেখে আমাকে পাঠালেন আপনাকে কংগ্রাচুলেট করতে। দুর্জয় ফুলের তোড়াটা হাতে নিয়ে বলল, বাহ, সুখবর। আচ্ছা, মিস্টার মজুমদার এখন কেমন আছেন? অনেক বেটার, এখন আউট অফ ডেঞ্জার। ডাক্তাররা বলছেন সময় মতো নুন খাইয়ে দেওয়াতে বিষক্রিয়া ছাড়াতে পারেনি। এটা একটা মস্ত বড় স্বস্তির খবর। সায়ন্তন শিকদারকে ওনার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। ওদিকে যেরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে সনৎ পালকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, সে এখন অনেকটাই ভালো আছে। ডক্টররা আশা করছেন খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে এলেই সনৎকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে। সায়ন্তন শিকদার তো প্রথমে কিচ্ছুটি স্বীকার করছিল না। শেষে পৃথ্বীশবাবুর কথা বলে আর সনতের ভালো হয়ে ওঠার কথা শুনিয়ে সমস্ত ঘটনা চোখের সামনে বারবার আউড়ে মানসিক চাপ বাড়াতেই শেষে ভেঙে পড়ে সায়ন্তন। কনফেস করেছে যে ও নিজের প্রতিহিংসা মেটাতে ওকে দিয়ে ঠিক আপনার বলে দেওয়া পদ্ধতির সাথে মিলিয়েই মিসেস পারমিতা চাকলাদার আর প্রফেসর বিক্রম বাগচিকে খুন করেছে। প্রথম ক্ষেত্রে ডেড বডি সিলিংয়ে ঝুলাতে বরফের বস্তা, আর দ্বিতীয় ক্ষেত্রে মার্ডার ওয়েপন হিসেবে শুষ্ক বরফের ছুরি ব্যবহার করেছিল সনৎ। মিসেস চাকলাদারের গলায় ফাঁসির যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার সঙ্গে সনতের ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে গেছে। পোস্টমর্টেম রিপোর্টে তাই লেখা ছিল, যেটা স্যার আপনি বহু আগেই অনুমান করেছিলেন। শেষে পৃথ্বীশ মজুমদার সবটা আন্দাজ করতে পেরে পাছে পুলিশের কাছে সব বলে দেয়, তাই কফি শপের ভেতরেই কফিতে বিষ মিশিয়ে খাইয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল লোকটা। কফির কাপ পরীক্ষা করে আর্সেনিক বিষের নমুনা পাওয়া গেছে। আপনি স্যার তখন ওয়েটারদের ডেকে মজুমদার বাবুকে নুন খাইয়ে বমি করিয়ে বিষটা ছড়িয়ে পড়া থেকে না আটকাতে পারলে আজ ওই শয়তানটার হাতে আরও একটা নিরীহ প্রাণ চলে যেত। একটু সুস্থ হলে তিনি কোর্টে সায়ন্তন শিকদারের বিরুদ্ধে সাক্ষী দেবেন বলে আশ্বস্ত করেছেন। স্যার, হাউ ডিড ইউ ডু অল দ্য থিংস? ইউ আর গ্রেট স্যার।
দুর্জয় ক্যানভাসের পাশে রাখা সোফাটায় তমসাকে বসতে বলে হেসে বলে, ওই ইনটিউশন। আচ্ছা তুমি বসো একটু, আমি চট করে 2 কাপ কফি বানিয়ে আনছি। তমসা অবাক চোখে ক্যানভাসের আঁকাটার দিকে তাকিয়েছিল। গরম কফির কাপটা তমসার হাতে দিয়ে নিজে একটা কাপ নিয়ে মুখোমুখি চেয়ারটায় বসল দুর্জয়। কফির কাপটা হাতে ধরে গোল গোল চোখে তমসা বলল, ওয়াও স্যার, আপনি এত সুন্দর পেন্টিং করেন তা তো জানা ছিল না। আপনাকে যত দেখছি ততই যেন অবাক হচ্ছি। বাই দ্য ওয়ে, ইওর ওয়াইফ? দুর্জয় মিটিমিটি করে হেসে বলল, আমার পরলোকগতা স্ত্রী মিসেস সোহিনী দেবনাথ। শি ইজ বিউটিফুল। দুর্জয় কিছু বলল না। ক্যানভাসের দিকে তাকিয়ে চুপচাপ কফির কাপে চুমুক দিতে লাগল। দেওয়াল ঘড়িতে তখন সকাল 9টা বাজতে আর ঠিক 4 মিনিট বাকি। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে তমসার দিকে একটা ছবি এগিয়ে দিয়ে গম্ভীর গলায় দুর্জয় বলে উঠল, বসো তমসা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। এই লোকটাকে ভালো করে চিনে রাখো। এর নাম স্বামী সত্যানন্দ। সকালেই সৌরভ ফোন করেছিল, খবর সাংঘাতিক। লোকটা নাকি মানুষ খুন করে তাদের লাশের সঙ্গে গোপনে সঙ্গম করে। প্রায় 15টা মার্ডার কেস ঝুলছে লোকটার নামে। শোনো তমসা, তোমাকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। বলুন স্যার। দুর্জয় টেবিলের ওপর স্বামী সত্যানন্দর ছবিটা রেখে তার কাজের পদ্ধতিটা তমসার কাছে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। তমসা মন দিয়ে সব শুনে রাজি হল। সে দ্রুত কফি শেষ করে উঠে দাঁড়ালো। নতুন দায়িত্বের জন্য তৈরি সে। রাত 8টা নাগাদ ডিনার পার্টির জন্য দুর্জয় তৈরি হলো। দরজা খুলে দেখল তমসা দাঁড়িয়ে। তমসা দুর্জয়কে কৌতূহলীভাবে জিজ্ঞেস করল, স্যার, একটি বিষয় এখনো আমাকে ভাবাচ্ছে। বলো, কি জানতে চাইছো? আপনি সেদিন কি করে বুঝলেন যে ওই আষ্টে গন্ধটা মাছের নয়, বরং কোনো জৈব পদার্থের? মাছি। তমসা এক লহমায় সমস্তটা বুঝে গেল। মাছ বা মাংস পচনের গন্ধের ওপর মাছি সাধারণত বসে না, কিন্তু জৈব ফসফরাসের মতো স্প্রের গন্ধ বা বিষের উপস্থিতিতে মাছি আকৃষ্ট হয়। কফি কাপে মাছি পড়াটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, সেটি ছিল জৈব পদার্থের উপস্থিতি এবং বিষক্রিয়ার একটি জীবন্ত প্রমাণ। দুজনেই আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দুর্জয় কেবল তমসার দিকে তাকিয়ে হাসল। দুজনের চোখেই ছিল নতুন কিছু অনুসন্ধানের উত্তেজনা। রাত তখন ডিনারের জন্য প্রস্তুত। শহরের পথে নেমে এলো 2 সহকর্মী। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখক আকাশদীপ গড়গড়ির কলমে শুষ্ক বরফের মৃত্যু ফাঁদ। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো, এবং যদি এই সিরিজের আরও গল্প শুনতে চান তবে কমেন্ট করে বলে যান। আমরা আরও তাড়াতাড়ি এইরকম অনেক কটি গল্প আনবো, কথা দিলাম। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে, আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। কিন্তু জোড়াজুড়ি নেই, ভালো লাগলেই তবেই করবেন। তাহলে ভালোবাসা নেবেন সবাই, আর খুব ভালো থাকবেন।